আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা লসাগু গসাগু অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি দিতে যাচ্ছি। আমরা গত ক্লাসটি লসাগুর বেসিক নিয়ে কথা বলেছি এবং সাথে কিছু প্রবলেম সলভ করেছি সেই রিলেটেড। আজকেও আমরা যে আলোচনা শুরু করতে যাচ্ছি সেখানে লসাগু থেকে আলোচনা শুরু করব। তবে আশা করছি আজকে ইনশাল্লাহ আমরা গসাগু শুরু করতে পারবো পাশাপাশি। তো যা হোক, আপনারা যে যেখান থেকেই আমাদের লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আর আরেকটি বিষয় হচ্ছে, গতকাল পর্যন্ত আমরা ম্যাথ টিউটর করে যে অংশটুকু সমাধান করেছি সেখানে মাঝখানে কয়েকটি অঙ্ক ছিল, সেটি সম্ভবত 32 নম্বরের দিকে যে অঙ্কটা মিসিং করে গিয়েছিলাম একটা নিয়ম, আর সেটি নিয়ে শুরুতে কথা বলবো। তারপরে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে পরবর্তী ম্যাথটা নিয়ে কথা বলবো। ওকে, আমরা এখানে 32 নম্বর অঙ্কটা, এখানে এই গাড়ির চাকার যে অঙ্কগুলি, এগুলি আমার মনে হয় যে শুরুতে একটু আমরা সমাধান করব, দেন আমরা আজকে নতুন এরিয়াটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আরেকটি বিষয় আপনাদের একটু কমেন্টে নিশ্চিত হই যে ক্লাস আমি যে কথা বলছি এগুলি সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। ওকে, পর্যন্ত আমরা ম্যাথ টিউটর করে যে অংশটুকু সমাধান করেছি। ওকে, অথবা আপনারা একটু কমেন্টে জানাতে পারেন যে আমরা 32 নম্বর 32, 33, 34 বোঝাতে হবে কিনা। যদি বোঝাতে হয় তাহলে আমি সমাধান করি, না হলে আমি একটু সামনে থেকে শুরু করি। আপনারা একটু কমেন্টে আমাকে জানান যে আসলে 32, 33, 34 একটু সমাধান করার দরকার আছে কিনা। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এখানে তাহলে আমি একটু জাস্ট মিনিট। ওকে, আপনারা সরাসরি 32 নম্বর ম্যাথটাতে চলে যান। 32 নম্বর 32 নম্বর ম্যাথটিতে দেখেন এখানে বলা আছে যে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি। হ্যাঁ, আমরা যদি দুটো চাকা এখানে আঁকি, এই একটা চাকা, আর একটু যদি এখানে অবশ্যই সামনের চাকার পরিধিটি একটু আমাদের এখানে বড় ছোট বলেছে, তো আমরা একটু ঠিক রেশিওটা ঠিক রেখে একটু আমরা সমাধান করি তাহলে ভালো হবে। যে সামনের চাকার পরিধি 3 মিটার, পিছনের চাকার পরিধি হচ্ছে 4 মিটার। তার মানে এটি যদি সামনের চাকা হয় তাহলে পিছনেরটা একটু বড় হবে। ওকে, তাহলে এটার পরিধি তো আপনারা চিনতে পারছেন যে এই চতুর্পাশে যে এরিয়াটা, এটি হচ্ছে পরিধি, এটা আমাকে বলছে 3 মিটার। ওকে, আর এখানকার পরিধিটা আমাকে বলছে 4 মিটার। ওকে, অর্থাৎ এই দুটি চাকার কথা আমাকে বলছে যে এই দুটি চাকার ক্ষেত্রে তারা বলছে যে গাড়িটি কতটুকু পথ অতিক্রম করলে, অর্থাৎ যাত্রা শুরু করার পর কতটুকু জায়গা সে গেলে পিছনের সামনের চাকা পিছনের যে চাকাটা আছে এর চেয়ে 100 বার বেশি করবে। এখানে বেশি কম করার কারণটা কি, বিষয়টা আমার একটু ক্লিয়ার হওয়া উচিত। প্রথমত হচ্ছে, যেহেতু এটি ছোট চাকা, এটি যেহেতু বড় চাকা, তো দেখা যাচ্ছে যে এটি স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে তাকে বেশি করতে হবে। কারণ একটা বড় চাকা একবার যখন রাউন্ড দেবে তখন এটা একবার রাউন্ড দেবে না, একবারের চাইতে বেশি দিবে। কারণ হচ্ছে যেহেতু এটা ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করবে। আরেকটা বিষয় আমি বলি, ধরুন এই চাকাটাকে যদি আমি আলাদা করে নিই,
এটাকে যদি দেখেন একটা চাকা কতটুকু দূরত্ব অতিক্রম করে, তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে এটাকে যদি আমি এইভাবে মানে দেখা যায় গোল না রেখে সোজা করি, ধরেন এই চাকাটা যদি এটা আমি আলাদা করে ফেলি তাহলে এতটুকু হবে। হ্যাঁ, তার মানে এই চাকাটা একবার ঘোরার যে কথা, এইটুকু দূরত্ব অতিক্রম করা একই কথা। এটা যদি হয় 3 মিটার, তাহলে এই দূরত্বটা 3 মিটার, অর্থাৎ এই চাকাটা একবার ঘুরলে সে 3 মিটার দূরত্ব অতিক্রম করবে। কথাটা ক্লিয়ার? তো যাই হোক, এটি হচ্ছে বেসিক আইডিয়া যে একটা চাকা, যেমন এখানে যদি আমি ধরে নিলাম একবার ঘুরলে সে 3 মিটার দূরত্ব অতিক্রম করে, আমি যদি এর আরো এই পরিমাণ দূরত্ব এখানে নিই, যে এইটুকু সে অতিক্রম করতে কয়বার ঘুরবে, এখানে যদি একবার ঘুরে ধরে নিচ্ছি এটার সমান, এটা হয়তো একটু আমার চিত্রে হয়তো একটু কম বেশি মনে হতে পারে, ধরে নিচ্ছি এইটুকু। তার মানে এইটুকু তাহলে পুরোটাই হবে আমার 6 মিটার, যেহেতু এখানে 3 মিটার এখানে 3 মিটার, তাই কিনা? তার মানে এই পুরোটাই যদি সে দূরত্ব অতিক্রম করতে হয় তাহলে চাকাটাকে দুবার ঘুরতে হবে। এটি হচ্ছে আমাদের বেসিক, যে একটা চাকা যখন একবার ঘুরে তখন তার পরিধি সমান দূরত্ব সে অতিক্রম করে। হয়তো আমরা এখানে যে ম্যাথটা রয়েছে আমাদের এই সম্পূর্ণ আইডিয়াটা কাজে লাগবে না, তবে এই বেসিকটা জানা থাকে এখানে ভালো। ওকে, এখন আমরা অঙ্কে আসব, সরাসরি অঙ্কে আসবো, যে অঙ্কে আমাদের মূলত এখানে কি বলা হচ্ছে। ধরুন আমাদের এই অঙ্কটা যারা সমাধান করেছেন তারা হয়তো খেয়াল করেছেন যে এই চাকাটা, পিছনের চাকাটা হচ্ছে 4 মিটার পরিধি এবং সামনের চাকাটা 3 মিটার পরিধি। আপনারা দেখেন বইতে শুরুতেই এটাকে লসাগু করা হয়েছে। আপনারা জানেন 3 এবং 4-এর লসাগু কত হবে? 3 4-এর লসাগু 12 হবে। তার মানে সরাসরি আপনি অঙ্কে দেখতে পাচ্ছেন যে এটা 12 মিটার। লসাগু করে কত বের করা হয়েছে? এখানে 12 মিটার বের করা হয়েছে। আপনাদের একটা প্রশ্ন স্বাভাবিকভাবে থাকতে পারে যে এখানে কেন লসাগু করা হলো, এটি একটি বিষয়। এই প্রশ্নটা কিন্তু একটা কমন প্রশ্ন হতে পারে। আমি এখানে দেখুন, আমি প্রশ্নটার জবাব দেওয়ার আগে আমি একটু 12 মিটার দূরত্বটা এঁকে নিতে চাই। ওকে, তাহলে ধরে নিচ্ছি এটা আমার 12 মিটার দূরত্ব। অর্থাৎ এই 12 মিটার দূরত্ব আমাকে কেন নিতে হবে? তার আগে আমি আরেকটু আপনাদেরকে বলি, প্রশ্নের দাগটা কিন্তু আপনাদের আবার একটু পড়ে নেওয়া উচিত। সেটি হচ্ছে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 3 মিটার, পিছনের চাকার পরিধি 4 মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের যে চাকাটা আছে পিছনের চাকার চাইতে 100 বার বেশি ঘুরবে। ওকে, তাহলে আইডিয়াটা এবার একটু খুব সুন্দরভাবে দাঁড় করানো যায়। আমি বেসিক নিয়ে কথা বলতেছি, অঙ্ক সমাধান কয়েক সেকেন্ডেই হয়ে যাবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখানে বেসিক ডেভেলপ করাটা উচিত। ওকে, দেখুন আমি শুরুতেই লসাগু কেন করলাম এই প্রশ্নটার জবাবে যাচ্ছি না, একটু পরে যাব। তার পূর্বে আমি লসাগু করে ফেললাম, তারপর আমি ওই যে লসাগু 12 মিটার পেলাম, এই 12 মিটারটা আমি বোর্ডে এঁকে ফেললাম। এবার ধরে নিচ্ছি এটা 12 মিটার। এখন যদি ধরেন আমি এই চাকাটার কথা বলি, আমার পিছনের চাকা, যেটা পিছনের যে চাকাটা আছে, এই পিছনের চাকা যদি এখান থেকে, মানে যে পিছনের চাকা যেটা আছে এটা যদি, আমার চিত্রটা হয়তো ঠিক কত বড় চাকা এখানে বসানোর জায়গা নেই, আমি ধরে নিচ্ছি পিছনের চাকাটা যদি এখান থেকে যাত্রা শুরু করে তাহলে সে একবার যখন ঘুরবে সে 4 মিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে আমি যদি এটা ভাগ করি 4 মিটার করে, তাহলে সম্ভবত এরকম ভাগ হবে, একটু কম বেশি হতে পারে। অর্থাৎ সে একবার ঘুরলে এইটুকু যাবে, 2বার ঘুরলে এইটুকু যাবে, 3বার ঘুরলে এইটুকু যাবে। ওকে, অর্থাৎ এখানে সে 4 মিটার যাচ্ছে প্রথম একবার ঘুরে, আবার একবার ঘুরে 4 মিটার যাচ্ছে,
আরো একবার ঘুরে সে 4 মিটার যাচ্ছে। তার মানে মোট সে 12 মিটার দূরত্ব অতিক্রম করবে। এই 12 মিটার দূরত্ব অতিক্রম করতে গিয়ে তাকে দেখা যাচ্ছে মোট 3 বার ঘুরতে হবে। কয়বার ঘুরতে হবে? 3 বার। এই 12 মিটার দূরত্ব অতিক্রম করতে তাকে মোট 3 বার ঘুরতে হবে। কথাটা ক্লিয়ার? এবার আসো, এবার হচ্ছে যে যদি এই চাকাটা এখান থেকে মানে ঘোরা শুরু করে, এখান থেকে যদি 12 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তাকে কয়বার ঘুরতে হবে? দেখেন, সে কিন্তু 4 মিটার যাবে না, সে যাবে 3 মিটার, তার পরিধি সমান দূরত্ব যাবে। তার মানে ধরে নিচ্ছি এইটুকুতে সে 3 মিটার গেল, আবার সে এইটুকুতে 3 মিটার, মানে এইটুকু হচ্ছে 3 মিটার, এইটুকু হচ্ছে 3 মিটার। আমি এটা একটু বড় করে দিচ্ছি। এখানে 3 মিটার, দ্বিতীয়বার ঘুরেছে 3 মিটার যাবে, আবার তৃতীয়বার ঘুরে দেখা যাচ্ছে আরো 3 মিটার যাবে। 3 মিটার যাবে, এবং চতুর্থবার ঘুরে আরো 3 মিটার যাচ্ছে। ক্লিয়ার? তার মানে এই চাকাটা সামনে, এই সামনের যে চাকাটা, সেই 12 মিটার দূরত্ব অতিক্রম করতে গিয়ে আমার এইভাবে 4 বার তাকে করতে হবে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার। ওকে, তাহলে এখানে যদি আমি হিসাব করি, তাহলে এই চাকাকে ঘুরতে হচ্ছে মোট কতবার? 4 বার। আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, আপাতত এই আইডিয়াটা বুঝতে পারছেন কিনা? মানে আমি কিন্তু ম্যাথ এখনো বোঝাইনি, আমি শুধু বোঝাচ্ছি যে এখানে যে গ্রাফটা আমি বোঝালাম এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটু কমেন্টে জানান। আপনাদের কি সাউন্ডের সমস্যা হচ্ছে নাকি? ওকে, এখন আসুন আমরা এখানে যে আইডিয়াটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে, আমি যদি এখানে আপনাকে বলি যে এই 12 মিটার দূরত্ব অতিক্রম করতে এই এটা যদি সামনের চাকা, এটা পিছনের চাকা, তাহলে পিছনের চাকার সাথে সামনের চাকা কয়বার বেশি ঘুরতে হবে? একটু দ্রুত কমেন্টে জানান যে এই 12 মিটার দূরত্ব অতিক্রম করতে, আমি আবারও বলছি যে 12 মিটার দূরত্ব অতিক্রম করার জন্য এই পিছনের চাকার চাইতে মানে সামনের চাকাকে কতবার বেশি ঘুরতে হবে? সামনের পিছনের চাকার লেগেছে 3 বার, সামনের চাকার লেগেছে 4 বার, তাহলে পিছনের চাকার চাইতে সামনের চাকাকে কয়বার বেশি ঘুরতে হবে? ওকে, একটু সরিয়ে ফেলুন। ওকে, হ্যাঁ একটু আসলে আমাদের সেটআপটা এখনো ফাইনালি দাঁড় করানো হয়ে ওঠে না, এই কারণে সমস্যাটা হচ্ছে, একটু আলোর সমস্যা হচ্ছে। হয়তো আরো কয়েকটি ক্লাস গেলে আমরা ফাইনালি একটা মানে প্যাটার্ন দাঁড় করিয়ে ফেলতে পারবো। হ্যাঁ,
একটু একটু জাস্ট মিনিট, আমি একটু দেখা দিতেছি। ওকে, এখন আসলে আলো এর সেটা আর আপাতত বাড়ানোর সুযোগ নেই, আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। ওকে, ওকে। এখন এই মুহূর্তে আমার মনে হয় যে আহ, আপনারা এই অবস্থায় ক্লাস কন্টিনিউ করি, আমার মনে হয় যে খুব একটা সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, আহ, আমার মনে হয় যে আপনারা আপনাদের অবস্থান থেকে একটু দেখেন যে এইভাবেই চলে কিনা, কারণ এখন সেট আপ বাড়াতে গেলে টোটাল বিষয়টাতেই সমস্যা চলে আসবে। হ্যাঁ, ওকে, ওকে। আমার মনে হয় যে এখন ওকে, থ্যাংক ইউ। তাহলে আসলে আমরা একটা খুব চমৎকার আইডিয়া নিয়ে কাজ করতেছিলাম, আমার মনে হয় এদিকেই মনোযোগী হওয়া উচিত এখন। হ্যাঁ, তাহলে এই পাশের লাইটটা একটু দিয়ে দিন তো। হ্যাঁ, ওটা অফ করে দিন। ওকে, ওকে। তাহলে আমরা যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে 12 মিটার দূরত্ব অতিক্রম করতে গেলে, হুম, তাহলে সামনের চাকার চাইতে পিছনের চাকার চাইতে সামনের চাকাকে একবার বেশি করতে হবে। এখন আপনারা এই টাইপের অঙ্ক করতে গেলে যে জায়গাটায় ভুল করেন, চিন্তাগত ভুল, সেটি হচ্ছে আপনাদের একটা ধারণা থাকে যে দুটো চাকা একসাথে ঘুরতেছে। হ্যাঁ, এরকম একটা আইডিয়া যে দুটো একসাথে ঘুরতেছে। হ্যাঁ, এরকম একটা আইডিয়া। বিষয়টা কিন্তু এখানে এই টাইপের কোনো আইডিয়া না। হ্যাঁ, যে আপনি তো ভাবতেছেন এটাও ঘুরতেছে ওটাও ঘুরতেছে, মানে এই টাইপের আইডিয়া থেকে এখানে প্রশ্নটা জানতে চায় না। জানতে চাইছে যেটা, সেটা হচ্ছে এই যে আমার একবার বেশি ঘুরলো, একবার কি বেশি ঘুরলো, যেটা ঘুরতে গিয়ে সে
12 মিটার দূরত্ব অতিক্রম করলো। কত মিটার? 12 মিটার দূরত্ব অতিক্রম করলো। আমি অঙ্কটা বেসিক নিয়ে আবার বেক করবো, সমস্যা নেই। শুধু লক্ষ্য করুন যে সে একবার বেশি ঘুরতেছে যখন সে এই 12 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন যদি আপনি এই জায়গায় যদি প্রশ্নটা করেন যে 100 বার যদি বেশি ঘোরে, 100 বার যদি বেশি ঘোরে, তাহলে দূরত্ব সে কি আরো বেশি অতিক্রম করবে না? এত মিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে আসলে টোটাল 1200 মিটার সে দূরত্ব অতিক্রম করতে হবে সে যদি 100 বার বেশি দূরত্ব অতিক্রম করে। কথাটা ক্লিয়ার? এখন প্রশ্ন যেটা আমাদের ছিল যে এখানে তাহলে আমরা কেন লসাগু করলাম? এই জায়গাটাই আমি এখন বোঝাবো। আমার মনে হয় যে অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন যে এই 12 মিটার দূরত্বটা দেখেন, আমি যদি 12 মিটার না নিয়ে, ধরেন এখানে আমি আপনাদের একটা আইডিয়া দাঁড় করাই যে দুটো চাকা যদি একসাথেও ঘুরে, এখানে দেখা যাচ্ছে এই বড় চাকাটা একবার ঘুরলে এটা হয়তো একবারের বেশি ঘুরবে। একবারের বেশি কি দেখা যাচ্ছে যে এই যে এইটুকু হয়তো একবার যদি ঘুরে তাহলে এইটুকু বেশি ঘুরবে। এটাকে কিন্তু ক্যালকুলেট করাটা কঠিন হবে আপনার জন্য। আমার মনে হয় আইডিয়াটা একটু জটিল হয়ে যাচ্ছে। জটিল, আমরা সহজ অবস্থায় থাকি। লক্ষ্য করুন, আমাকে প্রশ্নে জানতে চেয়েছে কি, এটা আগে লক্ষ্য করুন। প্রশ্নে জানতে চেয়েছে যে 100 বার বেশি ঘুরলে তাহলে তাকে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এখন আমাদের 100 বার বেশি ঘুরলে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, এটার আমরা একটা শর্ট ভার্সন যেটাই আমরা বের করে নিয়েছি যে একবার বেশি ঘুরলে সে কত মিটার বেশি অতিক্রম করে, তাকে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হয়। তখন আমরা এই 12 মিটার পেয়েছি। এখন এই 12 মিটারটা কিভাবে আসলো, অর্থাৎ কেন আমরা 12 মিটারই দেব? এটার মূল কারণ হচ্ছে, আপনি দেখেন আমি যদি এই যে 3 এবং 4-এর লসাগুটা যদি আমি নেই, তাহলে আমি এমন একটা সংখ্যা পাচ্ছি যাকে আমরা 12 পাচ্ছি। এই 12টা এমন একটা সংখ্যা যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছি যে এর লসাগু এমন একটা সংখ্যা, এই যে 3 এবং 4 থেকে আমি লসাগু 12 পেলাম। এই 12 এমন একটা সংখ্যা যাকে 3 দ্বারাও ভাগ করা যাচ্ছে, যাকে 4 দ্বারাও ভাগ করা যাচ্ছে। এখন এটিকে যদি চাকা চিন্তা করেন তাহলে দেখেন এই 12 মিটার দূরত্বটা এমন একটা দূরত্ব যে দূরত্ব বড় চাকা ঘুরলেও মানে কোনো অর্ধাবর্তী ছাড়া অথবা কোনো ভগ্নাংশ ছাড়াই সে 3 বার ঘুরে দূরত্বটা অতিক্রম করতে পারবে। এবং ছোট চাকাটাও যদি ঘুরে তাহলে সেক্ষেত্রেও কোনো ধরনের বাধা ছাড়াই সে 4 বারে এই দূরত্বটা অতিক্রম করতে পারবে। অর্থাৎ আমাদের এইরকম একটা আইডিয়া দরকার ছিল যে এমন একটা দূরত্ব দরকার ছিল যেটা একটা চাকা যতবারই ঘুরুক কিন্তু পূর্ণাঙ্গভাবে ঘুরে একটা দূরত্বে পৌঁছবে। কথাটা ক্লিয়ার? এবার একটু চিন্তা করেন, এই কারণে একমাত্র এই দূরত্বটা মিনিমাম দূরত্বটা বের করার জন্য আমাদের গসাগুটা করার দরকার হয়েছে। আমি আবার বলছি যে এই গসাগু করার দ্বারা আমরা এমন একটা দূরত্ব পাচ্ছি যে দূরত্বটা ছোট বড় চাকাটা ঘুরলেও সে কোনো, দেখেন আমরা যদি এইটুকু নিতাম, সাপোজ ধরেন এইটুকু দূরত্ব নিতাম, ধরেন 9 মিটার নিতাম, আমরা যদি আমাদের মতো করেই ধরে নিতাম, যেমন আমি যদি বিষয়টা এইভাবে না ধরে, ধরেন এটা 4 মিটার দূরত্ব, এটা 3 মিটার দূরত্ব। এখন আমি ধরলাম যে ঠিক আছে, বড়টা যখন দুটো চাকা ধরেন ঘুরতেছে তাহলে বড়টা একবার ঘুরলে সাথে ছোটটাও ঘুরবে। আমি ধরে নিচ্ছি বড়টা একবার ঘুরলো, তার মানে সে 4 মিটার দূরত্ব নিল। আমি যদি এইটুকু দূরত্ব নিতাম, সরি এইটুকু দূরত্ব নিতাম, তাহলে সমস্যা যেটা হতো, দেখেন ছোট চাকাটা ঘুরতে গিয়ে সে এই পরিমাণ বেশি দূরত্ব মানে বড় চাকাটা ঘুরতো, তাহলে কিন্তু আপনার মানে ঐকিক করতে সমস্যা হতো। অফ করে দিন। তাহলে ঐকিক করতে সমস্যা হতো, আপনাকে কি করতে হতো, হিসাবটা জটিল ভাবে বের করতে হতো যে এই যে এইটুকু দূরত্বের জন্য আপনাকে ঐকিক করতে হতো যে এটা কত অংশ সেটা বের করতে হবে, যে এত অংশ বেশি ঘুরে যখন 4 মিটার দূরত্ব অতিক্রম করে। এইভাবে অঙ্কটা জটিল হয়ে যেত। কিন্তু আপনি যখন এটার লসাগু নিয়ে অঙ্কটা করলেন তখন
দেখা যাচ্ছে আপনার জন্য সহজ হলো যে এই এখানে 3 বার ঘুরছে, এখানে 4 বার, তার মানে 1 বার বেশি ঘুরছে। তার মানে কি 1 বার বেশি ঘুরে যখন দূরত্ব সে 12 মিটার অতিক্রম করে, 100 বার বেশি ঘুরলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে। আমার মনে হয় আপনাদের রেসপন্সরে আসলে ক্লাস কন্টিনিউ করাটা কঠিন হবে। আপনারা একটু বলুন তো এইটুকু বুঝতে পেরেছেন কিনা, কেন আমরা মানে লসাগু করব। প্লিজ একটু দ্রুত দ্রুত একটু কমেন্ট করুন। হুম, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই অঙ্কটাকে একটা শর্টকাট আইডিয়াতে নেব। শর্টকাট আইডিয়াটা বলতে এরকম, আপনি যদি লক্ষ্য করে দেখেন যে যদি এটা আমরা গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে দুটো সংখ্যার মাঝে কমন সংখ্যা না থাকলে ওটা সরাসরি গুণ করলে লসাগু চলে আসে। এরকম সংখ্যা যদি থাকে 3, 4 অথবা 5, 6, যাদের আলাদাভাবে লসাগু করলে ওই 3, 4ই থাকবে, যেমন 5, 6 লসাগু করলে 5, 6ই থাকবে, তাই কিনা? এরকম যদি হয় তাহলে আমাদের এখানে আমরা একটা বেসিক দাঁড় করাবো। বেসিকটা কেমন একটু খেয়াল করে, যেমন এটার লসাগু আমাদের আসছে কত 12। এখন 12কে যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে আমার আস্তে আস্তে 4। দেখেন আমি বিষয়টা দেখেন, 12কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি 4, তার মানে এই যে একটা 4 পাচ্ছি, আবার 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3, তাই কিনা? তার মানে আলটিমেট আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে একটু আগে যে আমি ঐকিক করলাম যে 1 বার বেশি ঘুরলে সে দূরত্ব অতিক্রম করবে 12 মিটার। দেখেন তার মানে হচ্ছে আমি এই রেজাল্টটাই কিন্তু পাচ্ছি, আমি এই রেজাল্টটা পাচ্ছি। আমি কিন্তু এখানে অঙ্কের সলিউশনে দেওয়া হয়েছে যেমন 12 মিটার পথ দূরত্ব অতিক্রম করলে তাকে ঘুরতে হবে 4 বার, আবার 12 মিটার দূরত্ব অতিক্রম করলে পিছনের চাকাকে ঘুরতে হবে 3 বার। দেখেন এইভাবে ঐকিক করা আছে, কিন্তু ওই ঐকিক না করেও আপনি এমসিকিউ সমাধানটা করতে পারেন। কেন? কারণ এই যে আমি যদি দেখেন এই 3 বার বের করি, এখানে 4 বার বের করি, সে কিন্তু আমাদের ওই যে ছোট এবং বড় চাকার যে পরিধির দূরত্বটা সেটাই কিন্তু আসতেছে। তার মানে কি পরীক্ষার হলে আর নতুন করে এইটুকু কাজ আপনাকে করার দরকার নেই। অর্থাৎ এখানে যে ভাগ করে যে 3 বার এবং 4 বার বের করার দরকার নেই, কারণ আবার ওই 3, 4-এর এই সংখ্যাটাই আসবে। সো সরাসরি এখানে কত আসতেছে 3 এবং 4 আসতেছে, লক্ষ্য করে, অর্থাৎ 12 আসতেছে। এখন 100 বার যতবার বেশি বলা থাকবে, একবারে যদি এত হয় 100 বারে ঐকিকে কি বেশি হবে। আমরা ঐকিক চ্যাপ্টারে এই ব্যাপারগুলি নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। তাহলে আপনি 100 গুণ করতেছে, তাহলে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে এখানে যে সংখ্যাগুলি থাকবে সরাসরি ওই সংখ্যাগুলির সাথে যতবার বেশি হবে তত গুণ করে দেবে, তাহলেই আমার অঙ্কটা সরাসরি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে শর্টকাট, বেসিকের শর্টকাট। এখানে কোনো টেকনিকের দরকার নেই, সরাসরি এইভাবে চিন্তা করলেই হয়ে যাবে। ওকে, আমার মনে হয় যে এখন 33, 34 এই অঙ্কগুলি আপনারা পারবেন। এখন আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা লসাগু কোন পর্যন্ত করে ফেলেছেন। একটু দ্রুত কমেন্টে জানান যে আমি কোন পর্যন্ত কোথা থেকে আলোচনা শুরু করব। আপনারা যেমন জেনে নিন 27 এটা করিয়ে ফেলা হয়েছে, জেনে নিন 28, এটা আলোচনা করতে হবে কিনা, যেমন জেনে নিন 29, আমি 29 নিয়ে কথা বলবো, কিন্তু দেখুন তো জেনে নিন 28 এটা নিয়ে কথা বলতে হবে কিনা, একটু দ্রুত আপনাদেরকে রেসপন্স করতে হবে। দেখেন জেনে নিন 28 এ নিয়ে কথা বলতে হবে কিনা। একটু কমেন্টে জানান। ওকে, থ্যাংক ইউ। আসলে বই থাকাতে যে জিনিসটা আপনাদের জন্য একটু সুবিধাজনক আছে সেটা হচ্ছে যে আপনারা চাইলেই অনেক কিছু ম্যাথ আছে এগুলি করে ফেলতে পারেন, সবগুলি নিয়ে আসলে কথা বলার প্রয়োজনও নেই।
ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার নেক্সট দেখেন, আমি কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা বেসিক নিয়ে, সেটা হচ্ছে সরাসরি 29 জেনে নিন। 29 থেকে আমি আলোচনা করব, কারণ এই আলোচনাগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এখানে বলা হচ্ছে 48 নম্বর অঙ্কটা দেখেন। 48 নম্বর 48 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ দেখেন, 3 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যার কথা বলছে, এটা 3 অঙ্কের হবে। এখান থেকে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আমাকে বিয়োগ করতে হবে, যেটা বিয়োগ করার ফল পরে যে বিয়োগ ফলটা পাবো, এই বিয়োগ ফলকে, যে বিয়োগ ফলটা আমি পাবো, এই বিয়োগ ফলকে আমি যদি দেখা যাচ্ছে 5, 10 অথবা 15 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ 0 হবে, নিঃশেষে বিভাজ্য হবে, তাই কিনা? এই অঙ্কে মূলত এটি বলা হয়েছে। এখন দেখেন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা এটাকে বলবো 100। তার মানে সহজ কথা হচ্ছে, অঙ্কের যে দাগটা চলে আসলো যে 100 থেকে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিতে হবে, যেটা বাদ দিলে যে বিয়োগফলটা পাবো, এই বিয়োগফলকে যদি আমি 5, 10, 15 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ 0 হবে। এটা হচ্ছে মানে এই অঙ্কে চাওয়া হচ্ছে, এই অঙ্কে এই জিনিসটা চাওয়া হচ্ছে। তাহলে আমরা এখন এই জায়গাটায় আমরা কিভাবে সমাধান করব? আমি বলছি যে যাদের দ্বারা ভাগ করা হবে, যেমন এখানে 5, 10, 15 দ্বারা ভাগ করা হচ্ছে, আপনি অঙ্কটা শুরু করার পূর্বে এদের লসাগুটা বের করে নেবেন, এদের লসাগুটা বের করে নেবেন। তাহলে লসাগু যদি বের করে নেন, তাই কিনা, তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 30 হচ্ছে। কত হচ্ছে? 30 হচ্ছে। অথবা আপনি এটা করতে পারেন, 5 দিয়ে 15কে ভাগ করার 5 বার, তার মানে 15 দ্বিগুণ কত? এটা একদম কেটে দিচ্ছি না, 15 দ্বিগুণ কত? 30। 30কে 10 দিয়েও ভাগ করা যাবে, 10 বার, তার মানে আমাদের লসাগু হচ্ছে কত? 30। আপনার এই কাজটা আগে করে ফেলতে হবে। কথাটা ক্লিয়ার? তার মানে আপনি এই যে 30 পেলেন, এটা লসাগু। এখন এটা লসাগু কাদের? 5, 10, 15 লসাগু। এখন দেখেন, আপনার এটা এই অঙ্ক অনুসারে যে লসাগুটা পেলেন, এই লসাগুটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা না, অর্থাৎ এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা না। এটা হচ্ছে এই যে বিয়োগফল, এই বিয়োগফলটা হচ্ছে 30। এই বিয়োগফলটা কত? 30। কেন? কারণ হচ্ছে বিয়োগফলকে যেহেতু আমি 5, 10, 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে, তার মানে এখান থেকে যে সংখ্যাটা পেলাম সেটা তাহলে বিয়োগফল। কারণ যাকে ভাগ করলে আমার 0 হবে, সেটাই হচ্ছে আমার কি? ওই লসাগু, তাই কিনা? কিন্তু একটু খেয়াল করে দেখেন যে এই জায়গাটায় আপনি যদি এখানে তাহলে আপনাকে এই হিসেবে এখানে 70 বিয়োগ করতে হচ্ছে। আপনি যদি 100 থেকে, আমি আপনাকে প্যাটার্নটা দেখাচ্ছি, একটু সময় লাগবে। তার আগে আমি আপনাদের একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি যে আমি যেভাবে বেসিক পড়াচ্ছি, এগুলিতে অনেক সময়ের প্রয়োজন। আপনারা কি ওই পরিমাণ সময় মানসিকভাবে দিতে রাজি আছেন কিনা? যদি রাজি থাকেন তবেই আমি এইভাবে কথা বলবো, না হলে আমি এক একটা অঙ্ক হয়তো 1-1.5 মিনিটে শেষ করে সামনে এগোতে থাকবো। হ্যাঁ, আমাকে একটু দ্রুত কনফার্ম করুন। দেখুন, এই কোর্সটাকে যে আপনারা বেসিক হিসেবে নেবেন, আপনারা তাড়াহুড়া করবেন না, তাহলে আমি পর্যাপ্ত সময় পাবো। আমি আপনাদের যতটুকু পড়াবো আজীবনের জন্য আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ।
তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হচ্ছে এখানে যে 30টা পেলাম, এটি কিন্তু আমাদের লসাগু, কারণ এই বিয়োগফলকে 5, 10, 15 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই 30 যদি আনতে চাই তাহলে আমাকে সরি এখানে বিয়োগ হবে, হ্যাঁ আমরা এখানে ভাগ দিয়ে রাখছি, তার মানে 100 থেকে 70 বিয়োগ করতে হবে, তাই কিনা? 100 থেকে 70 বিয়োগ করতে হবে। কিন্তু আমাদের প্রশ্নে একটা কথা বলা হয়েছে, ভালো করে একটু খেয়াল করে দেখেন, এই লাইনটা থেকে একটু খেয়াল করেন যে কোন লঘিষ্ঠ সংখ্যা, মানে বিয়োগ করতে হবে, এখানে বলছে একটা লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করতে হবে। লঘিষ্ঠ লঘিষ্ঠ সংখ্যার কথাটা কখন আসে? আমি কিন্তু প্রথম ক্লাসে বলেছি যে আপনারা যারা ডিগ্রি পড়েছেন, যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, এখানে লঘিষ্ঠ কিন্তু এটা সুপারলেটিভ ডিগ্রি, যে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। তাহলে এটাকে আমি কিন্তু গত ক্লাসে এটাও বলেছিলাম, এটা কিন্তু লয়েস্ট। তার মানে সবচেয়ে ছোট কখন আসে? তখনই আসে যখন দুইয়ের অধিকের মাঝে কম্পেয়ার করা হয়। যে আপনারা ইংলিশ থাকলে সহজেই বুঝতেন যে ইএসটি অথবা মোস্ট যুক্ত, হ্যাঁ এখানে বাংলাতে আপনাকে এটা বুঝতে হবে যে এখানে সবচেয়ে ছোট মানে কি, যে কখন সবচেয়ে ছোট অপশনটা আসে। দুইয়ের ভিতর হলে তো কম্পারেটিভই হতো, আর যদি কোনো ধরনের তুলনা না হতো তাহলে তো পজিটিভ ডিগ্রি হতো। এখানে বলছে কি লঘিষ্ঠ, তার মানে কি দুইয়ের অধিকের মাঝে সবচেয়ে ছোটটা। তার মানে কি এখানে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে এমন একটা সংখ্যা বিয়োগ করা যাক, মানে এখানে যে আমরা 70 বিয়োগ করে 30 পাচ্ছি, মানে এগুলো ছাড়াও আরো সংখ্যা রয়েছে যাদেরকে বিয়োগ করার সুযোগ আছে, যাদের মাঝে সবচেয়ে ছোটটা আমাকে বিয়োগ করতে হবে। এখন এরকম আর কি কি হতে পারে? আপনারা একটা জিনিস গত ক্লাসে জেনেছেন, আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, আমার ক্লাস যদি ধারাবাহিকভাবে না শোনেন তাহলে আপনার বেসিকের কোনোই লাভ হবে না। ধরেন আপনি গত ক্লাসটা করেননি, এই ক্লাসে আপনি হা করে তাকিয়ে থাকলে আপনি বেসিক বুঝতে পারবেন না। আর আপনি যেভাবে প্রথাগত নিয়মে চাকরির ম্যাথ পড়েন ওভাবে পড়ালে তাহলে বুঝতে পারবেন। কিন্তু আমি যেহেতু আপনাদের বেসিকের জন্য কাজ করতে চাচ্ছি আগামী 1 বছর, এখানে আপনাকে এটা বুঝতে হবে যে এখানে বেসিক উন্নয়ন মানেই হচ্ছে আপনাকে ধারাবাহিক ক্লাস করতে হবে। আমি আসলে ওই ধরনের কোনো চটকদার ক্লাসে বিশ্বাসী না যা আপনার বেসিক উন্নয়নে কোনো ভূমিকা রাখবে না। এই কারণে আমি সবসময় বলি যে আপনারা যারা ডেডিকেটেড তারাই মূলত আমার ক্লাস থেকে উপকৃত হবেন। এছাড়া বাকি যাদের সমস্যা ডেডিকেটেড না, তারা আজীবন তাদের সমস্যা কখনোই উন্নয়ন করবে না। তারা চটকদার বিজ্ঞাপনের পিছনে ছুটবেন, মানে চটকদার কথাবার্তার পিছনে ছুটবেন, বিভিন্ন কোচিং এর বিজ্ঞাপন দেখে ফ্রি ক্লাস করে মানে আবেগে ভর্তি হবে, কিন্তু ফাইনালি তাদের কখনোই ম্যাথে বেসিক তৈরি হবে না। তো আমি ইমোশনকে সম্মান করি, কিন্তু একে সবসময় বাস্তবতার ঊর্ধ্বে জায়গা দিই না। এই জিনিসটা আপনাদের একটু মাথায় রাখতে হবে, একটু খেয়াল করেন। তার মানে আমি গত ক্লাসে একটা বিষয় বলেছিলাম যে এই যে 5, 10, 15 দ্বারা 30কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এই এর গণিত যেমন 30 দুগুণে 60, 3 তিরিশে 90। এখন আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে এই 30-এর গুণিতক অর্থাৎ আমাদের কার লসাগুর গুণিতক, লসাগু কত 30, এই 30-এর গুণিতক 60, 90-কে 5, 10, 15 দ্বারা ভাগ করা যাবে কিনা? যদি যায় তাহলে দ্রুত একটু কমেন্টে জানান, আর যদি না যায় সেটাও একটু দ্রুত কমেন্টে জানান। ওকে, তাহলে আমি কিন্তু এই জিনিসটাও এখানে দাবি করতে পারি যে 100-র ভিতরে 60 কিন্তু 100-র ভিতরে, 90ও কিন্তু আমার 100-র ভিতরে। তার মানে আমি এটা বলতেই পারি যে বিয়োগফল তাহলে আমার 60ও হতে পারে। সেক্ষেত্রে এখানে আমাকে বিয়োগ করতে হচ্ছে কত, 100 থেকে বিয়োগ করতে হবে 40।
আর অথবা আমার বিয়োগফলটা 90ও হতে পারে, সেক্ষেত্রে আমাকে বিয়োগ করতে হবে কত, 100 থেকে 10। দেখেন, তার মানে এই তিনটা অপশনের ভিতর আমার সবচেয়ে ছোটটা নিতে বলছে, তাই কিনা? সবচেয়ে ছোটটা বিয়োগ করতে বলছে। তার মানে এই তিনটা সংখ্যাই কিন্তু 100-র ভিতর বৈধ সংখ্যা, যাদেরকে আপনি 5, 10, 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। কথাটা ক্লিয়ার? এখন এর ভিতর বলছে যে 70 বিয়োগ করলে এটা সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ করতে হচ্ছে, এটা মাঝারি সংখ্যা বিয়োগ করতে হচ্ছে, কিন্তু কেবলমাত্র যদি 10 বিয়োগ করি তাহলে এই লঘিষ্ঠ কথাটার সাথে এটা যায়, লঘিষ্ঠ কথার সাথে এটা যায়। এই কারণে এখান থেকে 10 বিয়োগ করলে আমাদের যে রেজাল্ট 90, তাহলে এটা ঠিক আছে। তার মানে সেক্ষেত্রে আপনারাই বলুন যে এখানে সবচেয়ে লঘিষ্ঠ কোনটা, 10। তার মানে এই যে লঘিষ্ঠ কথাটার মানে, আমার মনে হয় যে অনেকে আছে লাইফে এই প্রথম এই লঘিষ্ঠ কথাটার মানে আপনি বুঝতে পারতেছেন। অনেকে ওটা এই লঘিষ্ঠ মানে সবসময় একটা জিনিস ধারণা করেন এটাকে লসাগু বোঝাচ্ছে, আসলে এখানে লঘিষ্ঠ কথাটার মানে কিন্তু লসাগুকে বোঝাচ্ছে না। কথাটা ক্লিয়ার? তার মানে কি, এই 10 বিয়োগ করলে আপনি এই দেখেন ক্ষুদ্রতম 3 অঙ্কের ক্ষুদ্রতম থেকে 10 বিয়োগ করলে যে বিয়োগফলটা পাবো এটা 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটি হচ্ছে অঙ্কের মূল ঠিক। কিন্তু এইটুকু বুঝতে পেরেছেন কিনা, পরে আমি অঙ্কের মানে এক্সাম প্যাটার্নটা বোঝাবো। আমি আপাতত বেসিকটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি, তারপর এক্সাম প্যাটার্নটা বোঝাবো। দ্রুত একটু কমেন্টে জানান। এবার আমি এক্সাম প্যাটার্নটা বোঝাবো। এক্সাম প্যাটার্ন যেহেতু ভিডিওটা থাকবে, আপনারা যারা না বুঝবেন বারবার দেখবেন, আর যখন বুঝতে পারবেন তখন দেখবেন আপনি খুবই মজা পাচ্ছেন। এখন এই জায়গাটায় অঙ্ক যেভাবে আপনি করবেন সেটা হচ্ছে, এখানে লসাগু পেয়েছি আমরা কত, লসাগু পেয়েছি আমরা 30। দেখেন, এই 10 বের করার একটা সহজ উপায় আছে, মানে আমরা পরীক্ষার হলে সবসময় সহজ উপায়টা খুঁজবো যে কত সহজে 10ই যে সরাসরি যেন উত্তর আসে, মানে উত্তর যেন সরাসরি 10 আসে, আমাদের সেই পদ্ধতিটা আমরা এখন জানবো। কারণ এইভাবে এতগুলি বিয়োগ করে আপনি কখনোই পরীক্ষার হলে অঙ্ক করতে পারবেন না। আমি এর আগের লাইভ ক্লাসও বলেছি যে আমরা আজকের যে ম্যাথ দাঁড়িয়ে আছে এটা কিন্তু শর্টকাট পদ্ধতির উপর, যার কারণে আমরা বিস্তারিত যাকে বলছি সেটাও কিন্তু শর্টকাট। সো আমরা এই কারণে বেসিকটা বুঝতে পারি না যে এটা আসলে অরিজিনটা কোথায়, আসলে ম্যাথে কি বলা হচ্ছে। খেয়াল করে এবার সহজ উপায়টা জানবো যাতে ডিরেক্টলি আমার 10 চলে আসে। সেটা উপায়টা হচ্ছে লসাগু করবেন। প্রথমত কি করবেন, যারা এক্সাম সিস্টেম নিয়ে শুধু ভাবেন তারা একটু দেখেন। প্রথমত এই টাইপের অঙ্ক থাকলে লসাগু করবেন। লসাগু করার পর এই লসাগুকে দিয়ে দেখেন যে সংখ্যাটা, এটা 3 অঙ্কের ক্ষুদ্রতম বলুক, বৃহত্তম বলুক, অথবা যাই বলুক, সেটাকে লিখবেন। লেখার পর একে ভাগ করবেন। একে কি করবেন, ভাগ করবেন। 3 30 90। দেখেন আমার কিন্তু সরাসরি 10 চলে আসতেছে, সরাসরি 10 চলে আসতেছে। এটা কিন্তু একটা সিক্রেট, কেন সরাসরি 10 আসে, কারণ আমরা যখন ভাগ করি তখন সর্বোচ্চ সংখ্যাটা দিয়ে ভাগ করি। দেখেন আপনি কিন্তু এখানে একবার দিবেন না, দেখেন আপনি দেখেন এটা সিক্রেটটা কি, আপনি কি এখানে একবার দিবেন যে 30 30, আপনি কি এভাবে ভাগ করবেন? নিশ্চয়ই করবেন না। আপনি নিশ্চয়ই এটাকে দুবার দিয়ে এভাবে ভাগ করবেন না, কারণ ভাগের নিয়ম এটা না। ভাগের নিয়ম হচ্ছে সর্বোচ্চ পরিমাণ যতবার যাবে ততবার দিয়ে আমাদের ভাগ করতে হয়। ফলে আমাদের যে বাকশেষটা থাকবে এটা হচ্ছে একদম ওই বাকশেষটা সবচেয়ে ছোট সংখ্যাটা চলে আসবে। কথাটা ক্লিয়ার? এই হচ্ছে সিক্রেটটা। এই কারণে আমরা এই টাইপের অঙ্ক আসলে লসাগু করি। লসাগু করার পর ওই লসাগু দিয়ে আমরা সর্বোচ্চ সংখ্যক বার ভাগ করে
যে মার্কসেসটা পায় সেটা হচ্ছে ওই সবচেয়ে লয়েস্ট সংখ্যাটা পায়, যে লয়েস্ট সংখ্যাটা আমার প্রশ্ন করতে চাওয়া হচ্ছে। এটাই সিক্রেট। যারা বুঝতে পেরেছেন তারা জীবনে এক অনাবলি মানে এক অসাধারণ এক মানে মজা খুঁজে পাবেন যে হ্যাঁ এই অঙ্কের ভিতর কত ইন্টারেস্টিং একটা আইডিয়া লুকানো আছে। ওকে, আপনাদের একটু কমেন্ট করে বলুন যে বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত একটু কমেন্ট করুন। খুব দ্রুত। ওকে, এবার আমরা আরো কিছু অসাধারণ বেসিক জানবো, কারণ হচ্ছে যে লসাগু গসাগুর এই বেসিকগুলি আপনার জীবনে অনেক মানে চিন্তাগত চেঞ্জ আনবে। হ্যাঁ, চলে আমরা আরো কয়েকটা অঙ্ক দেখবো এখানে। আপনারা আশা করি 48 49টা পারবেন। হ্যাঁ, 49 পারবেন। এবার আমি 50 নাম্বার অঙ্কটা নিয়ে কথা বলবো। 50 নাম্বার অঙ্কেও খুব অসাধারণ একটা লজিক আছে, আমরা সেটা জানবো। হ্যাঁ, দেখেন 50 নাম্বার যে অঙ্কটা এখানে বলা হচ্ছে 6 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, হ্যাঁ কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এখানে যোগের কথা বলছে। 6 অঙ্কের ক্ষুদ্রতম মানে একটা 1 আর 5টা 0, এই সংখ্যার কথা বলছে। এর সাথে কত যোগ করলে, এখানে কিন্তু যোগের সময় কিন্তু দেখেন এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তার মানে এখানেও অনেক সংখ্যা যোগ করলে যাকে মানে এই সংখ্যাটার সাথে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে 1 লক্ষের সাথে আপনি যে কোনো মানে এরকম অনেক সংখ্যা যোগ করা যাবে, যাদেরকে যোগ করার পর 2 4 6 8 10 12 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ জিরো হবে, অর্থাৎ জিরো হবে। এখন আপনি দেখা যাচ্ছে যে এখানে এর ভিতর সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা নিতে হবে। তো এবার আর আমি বেশি কথা বাড়াবো না, কারণ হচ্ছে যে সব অঙ্কেই অনেক সময় দিলে আপনাদের ক্লাস কখনোই শেষ হবে না। এদের লসাগুটা আমি এখান থেকে দেখে নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে 120। এটা হচ্ছে লসাগু। এটা হচ্ছে আমার কি লসাগু। ওকে, লসাগু 120, তার মানে এখানে এটি হচ্ছে 120, কিন্তু আমাদের এই সংখ্যাটা কিন্তু লক্ষ্য করে দেখেন এই সংখ্যাটা কিন্তু 120-এর চাইতে অনেক অনেক বড়, অনেক বড় কিনা। তার মানে আপনি লজিক দিয়ে যদি আগাতে চান তাহলে এভাবে ধীরে ধীরে আগাতে হবে। 240 দেখা যাচ্ছে 360, এভাবে আগানোটা অনেক কঠিন কাজ। কথা বুঝতে পারছেন কিনা, যে কোন সংখ্যাটা 1000-এর ঠিক পরে আসে, মানে 120-এর গুণিতক এভাবে নিতে নিতে দেখা যাচ্ছে যে এই জায়গায় মানে 1 লক্ষের চাইতে আমার মনে হয় যে এখানে আমি কথা ওইভাবে বাড়াবো না, একটু সহজভাবে আপনারা দেখেন যে এই জায়গাটি বলছে কত যোগ করলে, তাই না? যথারীতি আগের নিয়মে অঙ্কটা করবে, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন। লসাগুটা বের করবেন, লসাগু আমার কত আসছে 120। এবার 120 দিয়ে একে ভাগ করবেন, 120 দিয়ে একে ভাগ করবেন। একে ভাগ করলে দেখেন এখানে যে রেজাল্টটা আসছে, এটা আমি সময় নষ্ট করব না, 833 যাওয়ার পর ফাইনালি আমার কত রয়েছে 40 রয়েছে। ফাইনালি কত রয়েছে 40 রয়েছে। তার মানে এখানে ফাইনালি 40 হওয়া মানে হচ্ছে এখানে বুঝতেই পারছেন এখানে সংখ্যাটা আসছে এখানে 99,960, যদিও ভাগ করে করে আসছে। আমি এর সাথে 99,000 সাথে 40 যোগ করলে 1 লক্ষ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এখন দেখেন এই যে 40, দেখেন এটা কিন্তু এই যে এই সংখ্যাটা কিন্তু 120-এর গুণিতক। হ্যাঁ, কিন্তু দেখেন
আপনাদের শুটে ভাই দেখি একটু ফোনটা বন্ধ হয়ে গেছে। ওহো, আপনাদের কমেন্ট নেওয়াটা তো কঠিন হয়ে যাবে। ওকে, যাই হোক, আপনারা এই মুহূর্তে যেহেতু কমেন্ট নিতে পারতেছেন, আমি শর্টকাটে যাচ্ছি। পূর্বের মতোই অঙ্কটা করবেন। অঙ্কটা করার পর আপনি যে কাজটা করবেন, এই যে এই দুটোর পার্থক্য, এই দুটোর পার্থক্যকে এর সাথে যোগ করতে হবে। আমি তবু একটু শর্টকাটে অঙ্কটা বোঝাচ্ছি, কারণ বেসিক ক্লিয়ার হওয়াটা উচিত। আপনি কেন এই দুটোর পার্থক্যকে যোগ করবেন বিষয়টা আপনার একটু জানা থাকা উচিত। সেটা হচ্ছে, আমি যদি সরাসরি ধরেন এখানে 2 4 ধরেন 6 এরকম তিনটা সংখ্যা নেই, হ্যাঁ, এই তিনটা সংখ্যা যদি লসাগু বের করি, তাহলে আমার কত হচ্ছে, 2 দিয়ে এটাকে কাটা যাচ্ছে, তাহলে 6 দুগুণে 12। তার মানে আমার লসাগুটা হবে কত? লসাগুটা হবে আমার 12। ধরেন আমি এই সংখ্যাটা নিলাম। এখন আপনাকে যদি আমি বলি যে 40কে, আপনি 40কে যদি ভাগ করেন, যে আমি বলছি যে 40কে, ধরেন আমি এই কথাটা বললাম যে 40 এর সাথে কত যোগ করলে, কত কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে একে 2 4 6 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এখন আপনি পেলেন কি, এটাকে লসাগু করে 12 পেলেন। নিয়ম হচ্ছে কি, এই 12 দিয়ে 40কে ভাগ করবেন। 12 দিয়ে কি করবেন? 40কে ভাগ করবেন, স্বাভাবিক নিয়ম। এখন এখানে যাচ্ছে কত? 3 12 36 যাচ্ছে। তাহলে থাকলো কত? আপনার 4। এখন আমার কথা হচ্ছে, এখানে আমি বলেছি এই দুটোর পার্থক্য, তার মানে এই দুটোর পার্থক্য কত হচ্ছে? 8। তার মানে ওই 40-এর সাথে যদি 8 যোগ করেন, কত যোগ করেন? আপনি 8 যোগ করেন, তাহলে হবে কত? এখান থেকে আসবে 48। দেখেন 48কে এবার 2 4 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ মিলে যাবে। এখন আমার যে কথাটা, যে এখানে ভাগশেষ যখন ছিল তখন বিয়োগ যখন ছিল তখন ভাগশেষটাই উত্তর ছিল, বিয়োগ যখন ছিল তখন ভাগশেষটাই কি ছিল? উত্তর ছিল। আর যখন যোগ করতে বললো, তখন আমি ভাজক এবং ভাগশেষ কেন এখানে বিয়োগ করতেছি, এই কথাটাই আমি একটু বুঝাতে চাচ্ছি। যে এখানে যেমন এখানে আমার উত্তর কত হতো, যে এই যে কত যোগ করতে হবে, সেটা হচ্ছে 120 থেকে 40 যদি চলে যায়, তাহলে আমার থাকে কত? 80। তার মানে এখানে আমাকে 80 কি করতে হবে? যোগ করতে হবে, অর্থাৎ 120 থেকে বাদ 80, তাই না? তার মানে এই 50, এই অঙ্কটার উত্তর হবে কত? 80। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে কেন আমি বিয়োগ করব? আমাকে বলা হলো কত যোগ করলে, আর এখানে আমি করতেছি বিয়োগ। কেন করব? এই কথাটা আমি একটু বলছি। এই যে আমরা যখন লসাগুটা বের করি, আমরা জানি যে এটা হচ্ছে 12কে, দেখেন 12-র পরের ঘরটা হচ্ছে 12 দুগুণে কত? 24, 3 12 36, তারপরেরটা হচ্ছে 4 12 48, তাই কেন? 4 12 48। খেয়াল করে দেখেন যে এই যে 12 24 36 48, এই সবকটাই কিন্তু 12-র কে গুণিতক। এখন 12-র গুণিতককে একটু বন্ধ রাখে না, আর একটু খেয়াল করেন, চার্জটা হলে আমাকে একটু ফোন করেন। আমি যে কথাটা বলতেছিলাম, যে একটু খেয়াল করে দেখেন, আসলে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, যে আমি ব্যক্তিগতভাবে যে ক্লাসটা নেই, মানে অফলাইনে, সেটা আসলে আমার বিশাল 8x4, অর্থাৎ অনেক বিশাল হোয়াইট বোর্ডে নেই, যার কারণে আইডিয়াগুলি তখন দাঁড় করানোটা আমার জন্য সহজ হয়। আমি যেহেতু ডিটেলস পড়িয়ে অভ্যস্ত, কিন্তু এই বোর্ডটা এতটাই ছোট যে মানে আইডিয়া দাঁড় করানোটা অনেক জটিল হয়ে যাচ্ছে। অথচ সবকটা আইডিয়াই অনেক ইন্টারেস্টিং। আহ, অর্থাৎ আমি যে উন্মুক্তভাবে লেখে অভ্যস্ত, ওই জায়গাটা পাচ্ছি না। এই কারণে বারবার দেখা যাচ্ছে লিখতে গিয়ে আমাকে ভাবতে হচ্ছে যে ওই আইডিয়াটা আবার পরে মুছতে হবে কিনা। এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনারা অঙ্কগুলি যদি কোথাও মানে কাঠিন্যতা ফিল করেন, একটু আমাকে বলবেন। কারণ হচ্ছে আমি এরকম ছোট বোর্ডে এই লাইফে প্রথম ক্লাস নিচ্ছি।
আর অনলাইনে এর চেয়ে বড় বোর্ডেও ক্লাস নেওয়ার সুযোগটা নেই, কারণ আপনাদের ডিভাইসে ওই লেখাগুলি এত বিশাল আকারে মানে ছোট ছোট আসে, তখন বোঝা যায় না। হ্যাঁ, ওকে, একটু লক্ষ্য করে আমি এখানে যে আইডিয়াটা বোঝাতে চাচ্ছিলাম, এটা আমার সংখ্যার চ্যাপ্টারে ছিল, কিন্তু সেখানে দেখে আসাটা আমার একটু ভুল হয়েছে। সেখানে পড়ালে এখন আপনাদের সুবিধা হতো বুঝতে। সেখানে আমি ডিটেলস লিখেছি, আপনারা যারা বইটা পড়েছেন তারা সংখ্যার চ্যাপ্টারে এই আইডিয়াটা হয়তো বুঝতে পারার কথা, কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে। খেয়াল করেন, আমি এখানে যে কথাটা বলতেছি, আমাদের অঙ্ক কিন্তু শেষ, যে লসাগু বের করবে, যোগ বলে এই ভাগশেষ এবং ভাজকের পার্থক্যটা বিয়োগ করবে, এটি হচ্ছে আমাদের অঙ্ক। কথাটা ক্লিয়ার? এখন আমরা কেন বিয়োগটা করব, এই প্রশ্নের সমাধানটা করতে চাচ্ছি। কারণ হচ্ছে দেখেন, এই অঙ্কটা দিয়ে যদি আমি বোঝানোর চেষ্টা করি, যে এই যে 12 দিয়ে 40কে ভাগ করলাম, এই 4 এবং 12-র পার্থক্য 8 যোগ করলেই আমাদের কি হবে, আমাদের ওই সংখ্যাটা অর্থাৎ যে 48 পাবো, এই 48কে এত দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এটা কেন করি, কারণ হচ্ছে আপনি দেখেন আমি বলছি 12-র, এই যে 12-র গণিতক কি কি, 24, 12, 24, 34, 48। আমাদের এই যে সংখ্যাটা এখানে কিন্তু 40 দেওয়া, আমাদের কত দেওয়া, 40 দেওয়া। এখন 40 যেহেতু দেওয়া, আমাকে 48-এ 48 হতে হবে, 40 দেওয়া 48, কারণ যে সংখ্যাটাই হবে ওই সংখ্যাটা দেখেন 12-র গুণিতক হতে হবে, 12-র কি হতে হবে, গুণিতক হতে হবে। এখন 48 দরকার, তাহলে 40 থেকে 48 হতে কত যোগ করতে হবে, আমাকে 8 যোগ করতে হবে। এখন এই 8টা দেখেন আমরা ভাগশেষ এবং ভাজক বিয়োগ করলে ওই 8টা পাচ্ছি। কথাটা খেয়াল করে, যে ভাজক এবং ভাগশেষ বিয়োগ করলে ওই 8টা পাচ্ছে। কেন পাচ্ছে এই ব্যাপারে আমি আন্তরিকভাবে দুঃখিত, এই ছোট বোর্ডে আমি আলোচনায় যেতে পারলাম না। এমনিতেই আলোচনাটা আমাকে অনেক কাটছাট করতে হচ্ছে, কারণ হচ্ছে ওই আইডিয়াটা দাঁড় করাতে গেলে অনেক সম্পূর্ণ একটা বোর্ড লাগবে। ওকে, একটু খেয়াল করেন, এই কারণটা হচ্ছে এই যে আমার সংখ্যাটা দেওয়া হচ্ছে 40, আমাকে কি করতে হবে, এখানে 48 লাগবে। এই 48 তো আপনি বুঝতেছেন না, সো আপনি যেহেতু এইভাবে আইডিয়া দাঁড় করাবেন না, আপনাকে সহজভাবে এই কারণে বুঝতে হবে যে ওই যে 8টা আপনার দরকার, সেটা মূলত এই ভাজক এবং ভাগশেষ বিয়োগ করলে ওই 8টা চলে আসবে। এই কারণে আমরা যখন যোগ বলে তখন ভাজক ভাগশেষের পার্থক্যটা আমাদের বিয়োগ করতে হয়। এটা হচ্ছে একটা সাধারণ সলিউশন, কিন্তু একদম ফাইনাল সলিউশন না, কারণ হচ্ছে ফাইনাল সলিউশনটা আরো একটু ইন্টারেস্টিং। এবার লক্ষ্য করেন, এই কারণে আমাদের যে যোগ করলে দেখেন এই যে 120-এর গুণিতকটা দেখেন, সেটার যদি আমরা এই ভাজক আর এটার পার্থক্য যদি 80 যোগ করি, তাহলে এই যে আমার 1,00,000 যে 80 হচ্ছে, এই 1,80,000 আমার কি, এই 1,80,000 আমাদের উত্তর হবে এই সংখ্যাটা, অর্থাৎ এই দুটো যোগফলের পর 1,00,000 আমার কি হবে, দেখেন এখানে কি হবে, 1,00,000 আমার 80 হবে, যাকে 2, 4, 6, 8, 10, 12 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ 0 হবে। এখন এই জিনিসটা আমরা এই অতিরিক্ত 80টা কোথা থেকে পেলাম, ভাজক এবং ভাগশেষের পার্থক্য। আর এই 1,80,000টা কি, 120-এর গুণিতক, 120-এর গুণিতক। এখানে যদি বিয়োগ করতো তাহলে আমার কি হতো, দেখেন এখানে দুটো আইডিয়া একসাথে দেখেন। আমাকে যদি বলা হতো এখানে বিয়োগ করলে কত হবে, তাহলে বিয়োগ করলে আমাদের উত্তর হতো কত, 99,960। কেন হতো, কারণ এটা হচ্ছে এই যে 1,80,000 এটা 120-এর গুণিতক, আবার তার আগের গুণিতকটা হচ্ছে 99,960, এই মাঝখানে দেওয়া আছে 1,00,000। ওকে, মাঝখানে এই সংখ্যাটা আমার দেওয়া আছে, যদি বিয়োগ বলতো তাহলে 40 বাদ দিয়ে আমরা উত্তরটা করতাম, তাহলে আলটিমেট এই সংখ্যাটা চলে আসতো। কথাটা ক্লিয়ার? যেহেতু যোগ বলছে, এই কারণে এই আর এর পার্থক্য আমি এখান থেকে বিয়োগ করে যোগ করে, মানে এই দুটোর পার্থক্যটাকে এর সাথে যোগ করে আমরা 1,80,000 পেয়েছি। তার মানে এখানে উত্তরটা হতো এরকম। ওকে, দেখেন যদি বিয়োগ বলতো তাহলে উত্তর হতো 40, আর যোগ যেহেতু বলছে সো এই দুটোর পার্থক্য আমাদের এখানে যোগ করতে হবে, অর্থাৎ এটার মানেটা এটাকেই বোঝাচ্ছে। কথাটা ক্লিয়ার? দেখুন তো ফোন
একটু জাস্ট মিনিট, হ্যাঁ। আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। আসলে আপনাদের কমেন্টগুলি না দেখে সামনে এগোনোও যাবে না, হ্যাঁ। একটু দয়া করে একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। চার্জারটা একটু দ্রুত কমেন্টে জানান। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এবার আসুন, আসলে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলিতে আর একটু মানে আমাদের সেট আপটা নিয়ে আমরা একটু চিন্তা করব। আজকের ক্লাসটা আপনারা আপনাদের অবস্থান থেকে একটু মানিয়ে নেন। হুম, আসলে এখনো আমি একটু অফিসিয়াল কাজে অনেক বেশি ব্যস্ত, যার কারণে সব সেট আপগুলি এখনো ফাইনাল করে উঠতে পারিনি। তো দেখা যাচ্ছে খুব দ্রুতই ইনশাল্লাহ চেষ্টা করব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এবার একটু লক্ষ্য করুন যে এই জায়গাটায় আমরা একটু 52 নাম্বার নিয়ে কথা বলবো। 52 নাম্বার, এখানে দেখেন 48 নাম্বার এবং 50 নাম্বার যে অঙ্ক দুটো এখানে বলা ছিল যে কখন প্রশ্নে বলা ছিল যে বিয়োগ করে, প্রশ্নে বলা ছিল যোগ করে। আমরা বিয়োগের ক্ষেত্রে আমাদের ভাগশেষটাই উত্তর আমরা বলেছি, এটিই উত্তর। আর যোগের ক্ষেত্রে ভাজক এবং ভাগশেষের পার্থক্য হচ্ছে উত্তর। কথাটা ক্লিয়ার? এই দুটো উত্তর দেখেন, অর্থাৎ যখন বিয়োগ বলছে তখন ভাগশেষটাই উত্তর, যখন বিয়োগ বলছে তখন কি আমার ভাগশেষটাই উত্তর, আর যখন যোগ বলছে তখন ভাজক এবং ভাগশেষের পার্থক্যটাই উত্তর। কথাটা ক্লিয়ার? এখন যদি অঙ্কে এমন বলা থাকে যে কোনো কিচ্ছু বলা থাকলো না, যোগও বলা নেই বিয়োগও বলা নেই, তখনই মূলত সমস্যাটা হয়। কারণ তখন বুঝতে সমস্যা হয় যে এখন আসলে আলটিমেটলি আপনি কি করবেন। কথাটা ক্লিয়ার? এই কারণে লক্ষ্য করুন, আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম। বাউন্ন নম্বর অঙ্কটা দেখেন, আমি এখানে একটু আলোচনার মাধ্যমে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে লক্ষ্য করে দেখেন, অথবা আমি সূত্র একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন ওই 100 সংখ্যাটা নিয়ে আসি। আমরা যে 100টা ছিল, ধরেন 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমাদের লসাগু ছিল তখন 30, তাই কিনা? লসাগু ছিল 30। আপনাকে যদি বলা হতো যে 3 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা থেকে মানে যদি এর সাথে দাগটা থাকে যে 3 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা, যে এত এত দ্বারা, আমি অঙ্কটা তখন বলা ছিল 5, 10 দ্বারা 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য, যদি এটা বলা থাকে 3 অঙ্কের যে কোন ক্ষুদ্রতম সংখ্যা 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ আমি 48 নম্বরে যোগ বিয়োগ কথাটা উল্লেখ করলাম না। যোগ বিয়োগ কথাটা উল্লেখ না করে শুধু বললাম যে কোন ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, এটা কিন্তু 100 হবে এমনটা আমরা শিওর না। আমরা শুধু বলতেছি 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কথাটা ক্লিয়ার? এখন এই জায়গায় এই টাইপের অঙ্ক যদি থাকে যে যোগ অথবা বিয়োগ করতে হবে, এটা আপনাকে বলা নাই, তখন আপনি কিন্তু ইচ্ছে মতো সমাধান করতে পারবেন না। আপনাকে একটা নিয়ম মেনটেন করতে হবে। এখানে দুটো শর্ত হচ্ছে, তারা যত অঙ্কের, দেখেন পূর্বের অঙ্কগুলি কিন্তু যোগ বিয়োগ করার পর ওটা 3 অঙ্কের থাকবে না, 4 অঙ্কের থাকবে না, 5 অঙ্কের থাকবে, এই ব্যাপারে বলা হয় না। কিন্তু এই জাতীয় অঙ্ক, এই স্টেপের অঙ্কগুলিতে আপনাকে বলা হচ্ছে, আমি যেমন বললাম যে 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা,
তার মানে এটা 3 অঙ্কেরই থাকতে হবে, 2 অঙ্কের হলেও হবে না, 4 অঙ্কের হলেও হবে না। অর্থাৎ 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 10, 15 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এখানে যোগ বলা নেই, বিয়োগ বলা নেই। তখন আপনি কি করবেন? তখন নর্মালি আগের মতো এটাকে লসাগু করবেন, লসাগু করে 30 পাবেন, 30 দিয়ে একে ভাগ করলেন, 3 30-এ 90, থাকলো কত? 10। কথাটা ক্লিয়ার? থাকলো কত? 10। এখন আপনি যোগ করবেন না বিয়োগ করবেন? একটু দ্রুত কমেন্টে জানান তো। এখন যোগ করে বের করবেন না বিয়োগ করে বের করবেন? দেখি আপনাদের আইডিয়াটা একটু জেনে নিচ্ছি, খুব দ্রুত একটু কমেন্টে জানান। খুব দ্রুত কমেন্টে জানান। ওকে, আপনাদের মানে দেখা যায় মিশ্র জবাব আসতেছে। এখানে আমি একটু বলি, আপনাকে কিন্তু বলছে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমি যদি বিয়োগ করি, ধরেন 10 যদি বিয়োগ করি, তাহলে আমার রেজাল্ট আসতেছে 10 বিয়োগ করলে, আপনারা যারা বিয়োগ বলেছেন, রেজাল্ট আসছে 90। তার মানে এখানে উত্তরটা হবে আমার 90। উত্তর হবে কত? 90। এখন আপনারা বলুন তো, যারা বিয়োগ করতে বলছে, এখানে যদি বিয়োগ করি উত্তর যদি 90 হয়, এটি হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা। কারণ আমাকে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, দেখেন আমাকে বিয়োগ অথবা যোগ বলে না, আমাকে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 10, 15 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। এখন আপনার কথা মতো যদি আমি 10 100 থেকে বিয়োগ করি, মানে 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, 10 বিয়োগ করলাম, বিয়োগ করার পর আমার আসে 90। তার মানে আপনার কথা মতে 90 হচ্ছে উত্তর। কিন্তু দেখেন 90 কিন্তু আমার 2 ডিজিটের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, কিন্তু আপনাকে জানতে চেয়েছে 3 অঙ্কের সংখ্যা। তার মানে কি, আপনি এখানে কখনোই কি করতে পারবেন না? বিয়োগ করতে পারবেন না। কথাটা ক্লিয়ার? তার মানে আপনাকে ওই শর্তটা মেনটেন করতে হবে যে 3 অঙ্কের থাকতে হবে। এটা তখনই সম্ভব যদি আপনি এই দুটোর পার্থক্য 30 - 10 অর্থাৎ 20, আপনি 100-র সাথে যদি 20 যোগ করেন, তাহলে দেখেন তখনই কেবলমাত্র সম্ভব। দেখেন এই সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটা 3 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট। তখন আপনি এটা কি করতে পারবেন? এখানে আপনি যোগ করতে পারতেছেন। কথাটা ক্লিয়ার? দেখেন এখানে যোগ করলে কেবলমাত্র 3 অঙ্ক বিশিষ্ট হচ্ছে। তার মানে আমি আপনাদের একটা কথা বলি, সবচেয়ে সহজ কথা, যে 3 অঙ্কের থাক, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাক, 5 অঙ্কের থাক, 10 অঙ্কের থাক, যাই থাক, তখন সব সময় আপনি যোগ করে বের করবেন, সব সময় যোগ করে বের করবেন। যেমন আমার যদি বলতো যে কোন 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে কত 2 অঙ্ক মানে কোন 2 মানে 2 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5, 10, 15 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, 5, 10, 15 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, তাহলে আপনি কি করবেন? দেখেন 2 অঙ্কের, এটা কিন্তু উত্তর এটা হবে না, 2 অঙ্কের বৃহত্তম এটা হবে না, বরঞ্চ আপনাকে ওই 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভিত্তি ধরে অঙ্কটা আগাতে হবে। যেমন 3 অঙ্কের ক্ষেত্রে আমরা 100 ধরে এগিয়েছিলাম। কথাটা ক্লিয়ার? ওকে, আমরা ধরে নিচ্ছি ভিত্তিটা হচ্ছে 99। তাহলে এটার লসাগু কত? 30। তাহলে 30 দ্বারা একে ভাগ করব, তাহলে 3 30-এ আমার কত? 90। 3 30-এ 90। এবার দেখেন আমরা যদি এখানে বিয়োগ করি, অর্থাৎ 99 থেকে 9 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 90। তার মানে এবার বিয়োগ করলে উত্তর হবে, অর্থাৎ 9 বিয়োগ করতে হবে। কেন? কারণ আমাকে বলছে এখন যদি আবার যোগ করি, আগের মতো যদি যোগ করি, দেখেন এখানে এই দুটোর পার্থক্যকে যদি যোগ করি, তাহলে এখানে পার্থক্য কত হবে? 21। এটা যদি 21 যোগ করি, তাহলে 10-এর 0, এখানে 11 আর 1 12, 120 হচ্ছে। কত হচ্ছে? 120 হচ্ছে। এটা কিন্তু 2 অঙ্কের হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে 3 অঙ্কের। লক্ষ্য করুন, এটি হয়ে যাচ্ছে 3 অঙ্কের। হ্যাঁ,
এবং 3 অঙ্কের হয়ে যাচ্ছে, সুতরাং এটা উত্তর হবে না। আমাকে বলছে 2 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5, 10, 15 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। 2 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5, 10, 15 দ্বারা ভাগ করা যাবে। তার মানে তখন আপনি বিয়োগ করলে উত্তর হয়ে যাচ্ছে, বরঞ্চ যোগ করলে উত্তরটা ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একটা শর্টকাট, এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু দ্রুত কমেন্টে জানান। কখন বিয়োগ করতে হবে এটা বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা, আপনি শর্টকাটটা মাথায় নিয়ে নেন। বেসিক বুঝে ফেললেন, এবার শর্টকাটটা মাথায় নেবেন। শর্টকাটটা কি? যদি ক্ষুদ্রতম থাকে, যদি কি থাকে, ক্ষুদ্রতম থাকে, তাহলে অলওয়েজ পার্থক্য যোগ করতে হবে। কথাটা ক্লিয়ার? পার্থক্যকে কি করতে হবে? এখানে দেখেন, অলওয়েজ পার্থক্যকে কি করতে হবে? যোগ করতে হবে। কথাটা ক্লিয়ার? ক্ষুদ্রতম থাকলে অলওয়েজ, মানে কোনো কিছু বলা না থাকলে পার্থক্যকে যোগ করবে। আর যদি বৃহত্তম থাকে, যদি কি থাকে, বৃহত্তম থাকে, তাহলে ভাগশেষকে বিয়োগ করতে হবে। তার মানে বৃহত্তমের ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন, বৃহত্তমের ক্ষেত্রে বিয়োগ, ক্ষুদ্রতম ক্ষেত্রে যোগ। আমার মনে হয় কথাটা শর্টকাটে মাথায় রাখুন। বৃহত্তমের ক্ষেত্রে বিয়োগ, মানে বৃহত্তম থাকলে বিয়োগ করলেও সমস্যা হবে না, ক্ষুদ্রতম থাকলে যোগ করবে। কথাটা ক্লিয়ার? ক্ষুদ্রতম থাকলে পার্থক্যকে যোগ করবে। এইটুকু ক্লিয়ার কিনা এটা শর্টকাট মাথায় রাখেন, তাহলে যোগ অথবা বিয়োগ বলা না থাকলে আপনি ডিরেক্টলি সমাধানটা করতে পারবেন। ক্লিয়ার? ওকে, এবার আশা করি 54 পর্যন্ত আপনাদের আইডিয়াটা একদম টোটালি ওকে হবে। আমার মনে হয় যে আর সমস্যা হওয়ার কথা না। আমি আপনাদের গসাগুর একটু বেসিক আলোচনা করে আজকের ক্লাসটি শেষ করব। আজকে আর কিছুক্ষণ সময় নেব। ওকে, চলো গসাগু আইডিয়াটা নিয়ে আলোচনা করে আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। লক্ষ্য করুন, আমাদের গসাগু আইডিয়াটা কি মূলত, এটি খুবই একটি ইম্পর্টেন্ট আইডিয়া। আমরা লসাগুর ক্ষেত্রে যেটা বলেছিলাম, লঘিষ্ঠ গুণিতক বলেছিলাম। আপনারা জানেন যে এ নিয়ে কথা বলেছিলাম পূর্বের ভিডিওতে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, এবার গসাগুর ক্ষেত্রে এটি হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়। এখন এই ক্ষেত্রে আমরা কেন গুণনীয়ক ব্যবহার করি গসাগুর ক্ষেত্রে? এখানে গণিতক, এখানে গুণনীয়ক। আসলে বিষয়টা আমাদের একটু বুঝতে হবে। সেটা হচ্ছে, গুণনীয়ক আইডিয়াটা হচ্ছে মূলত উৎপাদক। গুণনীয়ক আইডিয়াটা হচ্ছে মূলত উৎপাদক। আপনি যখন যে একাধিক সংখ্যার উৎপাদকের মাঝে যখন কোনো কমন সংখ্যা নেবেন, সেটি হচ্ছে গসাগু। তবে তার মাঝে সবচেয়ে বড়টা নিতে হবে। আমি বিষয়টি একটু ক্লিয়ার করতেছি। ধরেন এখানে 15, 20 নিলাম আমরা। এদের উৎপাদকগুলি আমি যদি লিখি, যেমন 1, 15 কে 15, 3 5 15, 15-এর উৎপাদক হচ্ছে 1, তাহলে 20-এর উৎপাদক হবে 1, 20, 4, 5।
আমার মনে হয় যে এর চেয়েও একটু ভিন্ন সংখ্যা নেওয়া উচিত, যাতে করে আরো বেশি আমরা উৎপাদক পাই। ধরেন আমি এখানে 12 নিলাম, তারপর 20 নিলাম, এতে করে আমরা অনেকগুলি উৎপাদক পাবো। যেমন 12 কে 12, 6 দুগুণে 12, তারপর হচ্ছে 3 4 12, অনেকগুলি আমি মোটামুটি 6টা উৎপাদক পেয়েছি। 20-এর ক্ষেত্রে আমি উৎপাদক পাচ্ছি 1, 20-কে 20, 2, 10 দুগুণে 20, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে গেলে 4 5 20, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না। ওকে, এখানেও আমরা মোটামুটি 6টা উৎপাদক পেয়েছি 20-এর। এখন এরা হচ্ছে উৎপাদক, এরা হচ্ছে গুণনীয়ক। উৎপাদক আমরা পেলাম 12 এবং 20-এর উৎপাদক পেলাম। এখন আমাদের কথা হচ্ছে উৎপাদক পেয়ে গেছি, এখানে 2টা সংখ্যার হতে পারে, 3টা সংখ্যার হতে পারে, 4টা সংখ্যার হতে পারে, সমস্যা নেই, আমরা উৎপাদক পেয়ে গেছি। এখন দরকার এই উৎপাদকগুলির ভিতর সাধারণ কোনটা কোনটা, সাধারণ কোনটা কোনটা, অর্থাৎ কমন কোনটা কোনটা। চলেন আমরা দাগিয়ে নিই। দেখেন আমাদের এরা হচ্ছে কমন, ক্লিয়ার? আমরা মাত্র 2টো কমন পেলাম। এখন আপনার কাছে যেটা বলছে সেটা হচ্ছে এখানে 2 এবং 4 কমন পেলাম, তার মানে সাধারণ গুণিতক পেলাম কত? সরি, গুণনীয়ক পেলাম। আমরা সাধারণ গুণনীয়ক পেলাম কত? 2 এবং 4। বলেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত একটু কমেন্টে জানান, খুব দ্রুত। আপনারা একটু খুব দ্রুত কমেন্টিং থাকবেন, তাহলে একটু সুবিধা হয়। ওকে, এবার আপনারা বলবেন যে যদি তাহলে এই সাধারণ গুণকের ভিতরে আমি গরিষ্ঠ কথাটা লাগাই, অর্থাৎ এখানে যদি গরিষ্ঠ কথাটা লাগাই, সবচেয়ে বড় যেটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক লাগাই, তাহলে উত্তরটা কত হবে? খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এখানে 12 ও 20 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 2 4, তাহলে 12 ও 20 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত হবে? খুব দ্রুত কমেন্টে জানান। ক্লিয়ার? ওকে, তাহলে উত্তর হবে এখানে 4। এখন আপনারা এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা বেসিক শিখে রাখেন, যেগুলি আপনার সবসময় কাজে দেবে। সেটা হচ্ছে দেখেন এই যে এখানে 12 এবং 20, 12 এবং এই 20 এর যে উৎপাদকগুলো আছে, এর ভিতর যে সংখ্যাটা মানে যে সবচেয়ে বড় যে সংখ্যা দ্বারা 12 এবং 20-কে ভাগ করা যায় সেটাই গসাগু। দেখেন 2 দ্বারাও ভাগ করা যায়, 4 দ্বারাও 12 এবং 20-কে ভাগ করতে পারবে। একটা বিষয়। আরেকটা বিষয় একটু জেনে রাখুন যে
কোনো সংখ্যার মানে একাধিক সংখ্যার গসাগু দেখেন একটু ভালো করে খেয়াল করেন, যে যেমন 12 এর উৎপাদক তার চাইতে বড় হবে না, 12 এর উৎপাদক তার চেয়ে বড় হবে না, তার সমান হতে পারে 1 থেকে তার সমান পর্যন্ত হতে পারে। 20 এর উৎপাদক 1 থেকে তার সমান পরিমাণ হতে পারে, তার চেয়ে বড় কখনো হবে না। এই বেসিকগুলি আপনার ভবিষ্যতে চিন্তার ক্ষেত্রে কাজে দেবে। কথাটা ক্লিয়ার? একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আমি একটু আগে যেটা বললাম যে দুটি সংখ্যার মাঝে সংখ্যাকে সবচেয়ে বড় যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাই হচ্ছে গসাগু। যেমন আমি যদি একে 12 এবং 20 ধরেন একটা ভগ্নাংশ লিখলাম, দেখবেন একটা প্রশ্ন আছে যে আমি যদি বলি এই ভগ্নাংশকে ক্ষুদ্রতম আকারে প্রকাশ করতে হলে যে গরিষ্ঠ মানে কোন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কোন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা কি করতে হবে, গুণ না ভাগ করতে হবে, অর্থাৎ গসাগু দ্বারা গুণ না ভাগ করতে হবে, এই টাইপের একটা প্রশ্ন অনেক সময় পরীক্ষায় আসে। আমি বললাম যে এই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য কোন গরিষ্ঠ, দেখেন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা অপশনে থাকলেও গুণ করতে হবে, ভাগ করতে হবে, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। আপনারা বলুন তো এটা কি করতে হবে? খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, কেন ভাগ করতে হবে? দেখেন আপনার কিন্তু বলছে ছোট করা মানে কি, এই গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই গসাগু মানে কথাটা গসাগু না বলে তারা বিস্তারিত বলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ এই যে দেখেন একে আমি ভাগ করব কত দ্বারা, একটু খেয়াল করেন। আপনি যদি কাটাকাটি করেন তাহলে কিন্তু এভাবে কাটাকাটি করবেন যে 4 দ্বারা ভাগ করতে হবে, কত 3 4 12, 4 5 20। দেখেন আপনি কিন্তু এভাবে ভাগ করবেন। আসলে এখানে কি করলেন, এখানে যে কাজটা করলেন সেটি হচ্ছে এরকম যে উপরে 12 ছিল নিচে 20 ছিল, এদের গসাগু কত 4। তার মানে আপনি মূলত 4 দ্বারা লব এবং হরকে কি করেছে, ভাগ করেছেন। লব এবং হরকে ভাগ করেছেন, 4 দিয়ে কাটলে এখানে 3, 4 দিয়ে কাটলে এখানে 5। অর্থাৎ এই টাইপের প্রশ্ন আসলে তাহলে উত্তরটা হবে ভাগ করতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে মানে 12/20 এই ভগ্নাংশটিকে ক্ষুদ্রতম আকারে প্রকাশ করতে হলে যে লব ও হরকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি এভাবে সরাসরি চিন্তা করেন 3 4 12, 3 4 12, 20, 4 5 20, দেখেন এই দুটি সংখ্যার মাঝে কমন কত আছে, উৎপাদকের ভিতর সবচেয়ে বড় উৎপাদক 4 কমন আছে, তার মানে এটাই হচ্ছে গসাগু। এটা হচ্ছে বেসিক। এখন আপনি পরীক্ষার হলে দেখেন এই জিনিসটা কিন্তু ইংলিশেও আছে, ইংলিশে একে বলা হয় কমন নাউন। কমন নাউন হচ্ছে যে দুটো জিনিস বা দুই, যেমন এখানে 3টা 4টাও হতে পারে, 12 20, এখানে 24। দেখেন এই 3টার ক্ষেত্রে আমার এখানে যদি আমি বলি তাহলে এখানে আমার গসাগু কত হবে, আপনারা একটু দ্রুত বের করুন তো। এই দুটো 3টার মাঝে গসাগু কত হবে, খুব দ্রুত একটু কমেন্টে জানা, খুব দ্রুত কমেন্টে জানা। আপনাদের আরেকটা রিকোয়েস্ট করবো যে আপনারা কমেন্টে ক্লাসের বাইরে অন্য কিছু নিয়ে কমেন্ট করবেন না। কারোর যদি কোনো প্রশ্ন জানার থাকে আপনারা গ্রুপে পোস্ট দেবেন, পোস্ট আমি অ্যাপ্রুভ করে দেবো, সেটার উত্তর আপনারা তখন দেবেন। এছাড়া গ্রুপ মানে ক্লাস চলাকালীন সময় কেউ অন্য বিষয়ে জানতে চাবেন না, ক্লাস কখন কি বার, এগুলি আপনার দায়িত্ব গ্রুপে পোস্ট দিয়ে তারপর জেনে নেওয়া। আর এক্ষেত্রে অনেকে মনোসংযোগ নষ্ট হয় এবং অনেকে ওদিকে ব্যস্ত হয়ে পড়ে। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি কেউ জানতে চাইলেও প্রশ্নের জবাব দেবেন না, আর যারা জানতে চাইবেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে আপনারা এই বিষয়গুলি মানে পোস্ট করবেন, আমি পোস্টে অ্যাপ্রুভ করবো, তখন অন্যরা আপনাকে হেল্প করবে। ওকে, তাহলে এখানেও 4 হচ্ছে, কারণ কি ওই একই কথা যে 12 20 24-এর মাঝে একমাত্র 4 কমন আছে।
সবচেয়ে বেশি কমন কত? 4। আমার অনেক কিছু কমন আছে, 2 কমন আছে, তাই কিনা? কিন্তু সবচেয়ে বেশি কমন আছে কত? 4। তার মানে এই কারণেই গসাগু হচ্ছে আমার কত? 4। এই আইডিয়াটা আপনার কাজে দেবে, এই আইডিয়াটা কাজে দেবে। যেমন কোথায় কাজে দেবে? যেমন এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি, এই আইডিয়ার ক্ষেত্রে যদি আপনাকে বলি যে 12 এবং 20, এটা না বলে আমি যদি বলি প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল 12, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 20। আপনার কাছে জানতে চাইলাম যে দ্বিতীয় সংখ্যাটা কত? দ্বিতীয় সংখ্যাটা কত আপনারা কি বলতে পারবেন? এই আইডিয়াটা দেখেন যে প্রথম দ্বিতীয় সংখ্যার গুণফল 12, দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 20। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? খুবই সহজ উত্তর। যেহেতু দ্বিতীয় যে সংখ্যাটা, এই সংখ্যাটা যেহেতু 12-র মাঝেও আছে এবং এখানে 20-এর মাঝেও আছে, তার মানে দু জায়গায় থাকার অর্থ হচ্ছে এটা দুই জায়গায় কমন আছে। তার মানে দুই জায়গায় কমন থাকার অর্থ হচ্ছে এটা গসাগু। তার মানে উত্তর কত হবে? 4। উত্তর কত হবে? 4। কারণ 12 এবং 20-এর গসাগু হচ্ছে 4। কথাটা ক্লিয়ার? এখন এই আইডিয়াটা আমরা আরো অনেকভাবে ইউজ করতে পারি। যেমন আর আমি ক্লাসটি শেষ করার পরপরই গ্রুপে একটা পোস্ট দেব, খুব জরুরি আর্জেন্ট একটা বিষয়। হ্যাঁ, আপনারা অবশ্যই যারা ক্লাস করতেছেন এই মুহূর্তে যারা আছেন তারা এই পোস্টার কমেন্টে একটু অংশগ্রহণ করবেন। আমি খুব জরুরি একটা অ্যানাউন্স দেব। হ্যাঁ, ওকে। দেখেন এই যে বিষয়টা, এই আইডিয়াকে যদি আমরা একটু ভিন্নভাবে বলি, ধরেন এখানে আমি যদি বললাম 12টা চকলেট, 12টি কি চকলেট, 12টি চকলেট এবং 20টি বিস্কিট, মানে কতজন ছেলের মাঝে, মানে শিক্ষার্থীর মাঝে অথবা শিশুর মাঝে আমি যদি বলি 12টি চকলেট এবং 20টি বিস্কিট, কতজন শিশুর মাঝে সমানভাবে ভাগ করে দিতে পারবে? সমানভাবে ভাগ করে দিতে পারবেন। এই প্রশ্নটা যদি আপনাকে করা হয় তাহলে এটি আপনারা হয়তো অনেকে জানেন এটি গসাগু করতে হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটি কেন গসাগু করতে হবে? কথাটা ক্লিয়ার? এবার একটু লক্ষ্য করেন, আমি বলছি কি 20টি চকলেট এবং 20টি বিস্কিট কতজন শিশুর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এখানে কথাটা ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে সমান করে ভাগ করে দিতে হবে। সমানভাবে ভাগ করে দেওয়া মানে কি? যখন আপনি এর মানেটা আমি একটু বলি যে এর মানে কিন্তু এটা না, সতর্ক থাকবেন। এর মানে কিন্তু এটা না যে কেউ চকলেট একটা পাইলে বিস্কিটও একটা পাবে, চকলেট দুটো পাইলে বিস্কিটও দুটো পাবে। এর মানে এটা না। আমি আবারও বলছি, এর মানে কিন্তু এটা না কেউ বিস্কিট 5টা পাইলে চকলেটও 5টা পাবে, এর মানে এটা না। সমানভাবে ভাগ করা মানে হচ্ছে ধরেন চকলেট হয়তো মানে যে কজন শিশু নিলেন চকলেট দুটো করে ধরেন ভাগ করে দিলে, কিন্তু অবশিষ্ট আর থাকবে না, প্রত্যেকেই দুটো করে পাবে। আবার যখন বিস্কিট ভাগ করলেন তখন ধরেন 4টা করে পেল, তার মানে সব কটা শিশুই 4টা করে পাবে। সমানভাবে বলতে এটা বোঝানো হচ্ছে যখন আপনি চকলেট ভাগ করতেছেন তখন প্রত্যেকেই সমানভাবে পাবে, কিন্তু অতিরিক্ত কোনো চকলেট থাকবে না। অতিরিক্ত যদি থাকে তাহলে হবে না, অতিরিক্ত থাকবে না। অর্থাৎ এই সমানভাবে কথাটার মানে হচ্ছে এটা, যখন আপনি বিস্কিট ভাগ করতেছেন তখন ওটা হচ্ছে সমানভাবে। আবার যখন আপনি কি চকলেট ভাগ করতেছেন ওটা এমন ভাবে ভাগ করে দেবেন অতিরিক্ত আর একটা চকলেটও থাকবে না। এই হচ্ছে সমানভাবে কথাটা। এই কথাটার মানে বুঝতে পারছেন কিনা একটু দ্রুত একটু কমেন্টে জানান।
ওকে, এবার দেখেন আসলে এটা তখনই এটা ভাগ করে দেওয়া সম্ভব এটা যখন আমরা গসাগু করে। কিভাবে? কারণ গসাগু করে এই দুটোর মাঝে ওই কমন সংখ্যাটা নেব। যেমন যদি 4 নেই, তাহলে যেমন দেখেন আমাদের এখানে গসাগু ছিল কত? 4। এই দুটোর গসাগু ছিল কত? 4। তাহলে 4 যদি নেই, তাহলে এই 4 জন বালক যদি নেন, ধরেন এই গসাগুটা নিলে কেন ওই কন্ডিশনটা বাস্তবায়ন হয় একটু বোঝার চেষ্টা করে। ধরেন 4 জন শিশু নিলাম, কি করলাম? 4 জন শিশু নিলাম, 4 জন শিশু নিলাম। তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে 4 জন শিশু নিলে এই শিশুটা হতে হবে, অর্থাৎ যতজন শিশু চাইবে, লোক চাইবে, যাই চায়, ওই সংখ্যাটাই হচ্ছে মূলত গসাগু। কারণ কি? এই 4 জন শিশু নিলে দেখেন চকলেটের ক্ষেত্রে যখন চকলেট আপনি ভাগ করে দিচ্ছেন, তখন চকলেট পাচ্ছে প্রত্যেকে 3টা করে, প্রত্যেকে 3টা করে। আবার যখন বিস্কিট ভাগ করে দিচ্ছেন, প্রত্যেকে পাচ্ছেন কয়টা করে? 5টা করে। ক্লিয়ার? প্রত্যেকে পাচ্ছেন কত করে? কয়টা করে? 5টা করে। অর্থাৎ এই কারণে ওই গসাগু, মানে আমার প্রশ্নটা ছিল কেন আমরা গসাগু করব, এই কারণেই আমরা গসাগু করব। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে দ্রুত একটু কমেন্টে জানান কেন আমরা গসাগু করব। আরেকটা বিষয় হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি সবসময় কেনর প্রশ্নটা নিয়ে ম্যাথ আগাই, কারণ আমি মনে করি কেন প্রশ্নের জবাবটা জানলে বাকি ম্যাথ চর্চা করে আপনি শত শত অঙ্ক করবেন, আপনার কোনো সমস্যা হবে না। হয়তো একটু সময় কম আর বেশি আপনি পারবেন। ওকে, দ্রুত কমেন্টে জানান। ওকে, এবার আমি খুবই গুরুত্বপূর্ণ একটু আমি মোটামুটি গসাগুর আইডিয়াটা পড়িয়ে ফেলছি। হ্যাঁ, এখানে আপনারা সরাসরি এখানে জেনে নিন 32 পর্যন্ত আপনারা পড়ে ফেলবেন। জেনে নিন 32। বাকি বইও যেহেতু আছে, আমার মনে হয় যে আপনারা সেটা পারবেন। হ্যাঁ, আপনারা সেটা পারবেন। সো আমি যেহেতু বেসিকটা নিয়ে কথা বলেছি, তবে এখানে আমি একটু নিয়মটা নিয়ে কথা বলবো। এতক্ষণ গসাগু কিভাবে বের করবেন ওই নিয়মটা নিয়ে কথা বলিনি। আপনাদের পড়াটা থাকলো 32 পর্যন্ত। এবার আমরা একটু নিয়মটা শিখব যে এখানে লক্ষ্য করে যে আমরা গসাগু কিভাবে করব। যেমন 12 এবং 20 এটার গসাগু আমরা কিভাবে করব। এটার কয়েকটা নিয়ম আছে। প্রথমত আপনি চাইলে মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারেন। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ তো বুঝেন, এই যেভাবে করতে হবে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, অর্থাৎ 12 মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে 2 2 3। হ্যাঁ, 20 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে 2 10 2 5, অর্থাৎ 20 সমান সমান হচ্ছে 2 2 5। এভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে যদি করেন, তাহলে মৌলিক উৎপাদক যে কয়টা মিল থাকবে সবই নিতে হবে। তার মানে কি 2 দুগুণে 4, এটা একটা নিয়ম। এগুলি কিন্তু সবই শর্টকাট। আমি আপনাদের একটু বলি, এটা হচ্ছে আপনি হয়তো জীবনে কখনো এইভাবে শুনেননি যে এই মেথডগুলিও শর্টকাট। কারণ গণিত সময়ের সাথে সাথে বিবর্তনের মধ্য দিয়ে যত এগিয়েছে, ততই নতুন নতুন গণিত বিশেষজ্ঞগণ, বিভিন্ন গণিতবিদগণ এগুলি সহজ ফর্মুলা আবিষ্কার করেছে। আমরা যাদেরকে ডিটেলস জানি সেগুলিও কিন্তু ওয়ান কাইন্ড অফ শর্টকাট। এই কথাটুকু আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে গণিতের ব্যাপারে ভুল ধারণাটা আপনার দূর হবে। কথাটা বুঝতে পারছেন কিনা? ওকে, এটা একটা প্যাটার্ন, এটা আপনারা জানেন এই প্যাটার্নটা। কিন্তু আপনি যদি ওই যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ না করে এভাবে যদি করেন, একটু আগে আমি যেটা দেখিয়েছি যে 12 দুগুণে 24, সরি 12 কে 12, 6 দুগুণে 12, হ্যাঁ, আবার 3 4 12, আবার 20 এর ক্ষেত্রে কি বলেছি 1 20, হ্যাঁ, তারপর 2 10, হ্যাঁ, 4 5। যদি দেখেন মৌলিক উৎপাদকের বিশ্লেষণ আর উৎপাদকের বিশ্লেষণ এই দুটোর পার্থক্য নিয়ে কথা বলতে হবে কিনা, এইটুকু বুঝতে পারেন কিনা। যদি কথা বলতে হয় তাহলে একটু দ্রুত আমাকে কমেন্টে জানান।
যে উৎপাদকে বিশ্লেষণ আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ যদি আলোচনা করতে হয় তাহলে একটু বলেন যে ডিসকাশনটা লাগবে। আমি সময় নিচ্ছি না। হ্যাঁ, দেখেন এই যে যখন একটা সংখ্যা সবকটা উৎপাদকই নেবেন সেখানে মৌলিক এবং যৌগিক সব সংখ্যাই থাকবে, হ্যাঁ, তখন এটা জাস্ট উৎপাদকে বিশ্লেষণ। হ্যাঁ, আর যদি মৌলিক সংখ্যা নিয়ে আসেন তাহলে সেটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। কথাটা ক্লিয়ার? আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হলে তখন যেহেতু মানে ছোট বড় হওয়ার সুযোগ নেই, প্রত্যেকটা মৌলিক সংখ্যা আসবে, তখন এখানে উপরে নিচে যা কমন থাকে সব নেবে। এগুলি জানার জন্য বলছি, এগুলি আপনার কম্পিটিটিভ পরীক্ষায় লাগবে না। আর যখন উৎপাদক বিশ্লেষণ থাকবে তখন আপনার ডেফিনেশনটা কাজে দেবে যে এখানে উৎপাদক অনেকগুলি কমন থাকবে, যেখান থেকে আমাদের সংজ্ঞাটা দাঁড়িয়েছে এর ভিতর সবচেয়ে বড়টা নিতে হবে, যেটার নাম হচ্ছে গরিষ্ঠ। কথাটা ক্লিয়ার? এখান থেকে মূলত গসাগুটা উৎপত্তি। কথাটা ক্লিয়ার? এখান থেকে কিন্তু গসাগুর উৎপত্তি আপনি পাবেন না। কথাটা ক্লিয়ার? ওকে, এখন এবার এই দুটো নিয়ম আপনার হয়তো লাগবে না, শুধু বোঝার জন্য লাগবে। হ্যাঁ, এবার দেখেন আপনি আরেকটা ওয়েতে এটার সমাধান করতে পারেন। এই পদ্ধতিটি আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। হ্যাঁ, সেটা হচ্ছে সূত্র, যেমন 12 20 এর ভিতর সূত্রটা দিয়ে বড়টাকে ভাগ করবেন, সূত্রটা দিয়ে বড়টাকে ভাগ করবেন। যেমন 12 দিয়ে 20 দিলে একবার 12, এখানে 8, আবার এই ভাগশেষ দিয়ে এটাকে ভাগ করবেন, 8কে 8, আবার 4 থাকলো 4 দিয়ে আবার এটাকে ভাগ করবেন, 4 দুগুণে 8, যতক্ষণ পর্যন্ত না যাবে লাস্ট যে ভাজকটা থাকবে সেটাই হচ্ছে উত্তর। কথাটা ক্লিয়ার? এটা একটা নিয়ম। যেমন এখানে যদি 3টা থাকতো, 6 12 20 3টা যদি থাকতো তাহলে কি করতেন? সূত্রটা থেকে শুরু করতেন, 6 দিয়ে 12কে দিতেন, তাহলে কি হতো? 6 দুগুণে 12, তাহলে এই দুটোর মাঝে টিকলো কত? 6। এবার এই 6 দিয়ে 20কে ভাগ করবেন। এই দেখেন 20কে ভাগ করলে 3 6 18, 3 6 কত? 18, থাকে কত? 2, 2 দিয়ে 6কে ভাগ করে 3 দুগুণে 6। অর্থাৎ এই ক্ষেত্রে 6 12 20 এর ক্ষেত্রে আমার গসাগু হচ্ছে 2। এটা ভাগ পদ্ধতি। আবার যদি এমন হতো 5 7 ধরেন 27, তাহলে দেখেন এদের মাঝে একটাও কিন্তু কমন সংখ্যা নাই, তাই কিনা? একটাও কমন সংখ্যা নাই, তার মানে কি এখানে আপনার আর কি করার দরকার নেই, এখানে সরাসরি এখানে আপনার গসাগু আসবে না, শুধু 1 আসবে, কারণ 5কে 5 7কে 7 আর 27 3 নং 27 হলেও এখানে শুধু 1 আসবে। কথাটা ক্লিয়ার? আপনি ভাগ করে দেখতে পারেন, 3টা এভাবে ভাগ করে দেখবেন আমার গসাগু 1 আসবে, কারণ 3টার ভিতর 1 ছাড়া আর কোনোটা মিল নাই। কথাটা ক্লিয়ার? এটাকে আমরা সহমৌলিকও বলি, আমরা মৌলিক সংখ্যার সময় এই নিয়ে কথা বলেছি। হ্যাঁ, আমার ক্লাস শেষ। হ্যাঁ, তবে সবচেয়ে ইন্টারেস্টিং পদ্ধতিটার কথা বলেই আমি ক্লাসটা শেষ করতেছি। সেটি হচ্ছে আপনি পরীক্ষার হলে এত সব নিয়মে যাবেন না। আপনি গসাগু কিভাবে বের করেছেন, যেমন 12 লসাগু কিভাবে বের করেছেন ওইভাবে চেষ্টা করবেন, একই নিয়ম দিয়ে দুটো করবেন। কিভাবে দেখেন, এখানে আপনি সবচেয়ে যেমন 2 যাচ্ছে, যেমন আমি এখানে আরো একটা সংখ্যা দিই, তাহলে আমার আপনাকে বোঝাতে আমার জন্য সুবিধা হবে। কথাটা ক্লিয়ার? এখানে তাহলে এটা যদি আমি 24 নেই তাহলে আমার জন্য আর একটু সুবিধা হচ্ছে। হ্যাঁ, দেখেন সরাসরি যখন একাধিক সংখ্যা থাকবে তখন ডিরেক্টলি আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই লসাগুর মতো করে এইভাবে দাগ টেনে নেবে। তাহলে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তারপর হচ্ছে 15 দুগুণে 30। কথাটা ক্লিয়ার? আপনি আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, তারপর 3 4 12, তারপর 3 5 15। আপনি চাইলে কিন্তু এটা এই এবার কিন্তু কোনো সংখ্যা দিয়ে 3টাতেই যাবে না, গসাগু হতে হলে 3টাতেই যেতে হবে। হয়তো 2 দিয়ে দেবেন, 2 দিয়ে এই দুটোতে যাবেন, কিন্তু 5-এ যাবে না। তার মানে এবার থেমে যান আপনি, যখন কোনো সংখ্যা দিয়ে আর 3টাতেই যাচ্ছে না তখন থেমে যান। তার মানে কি গসাগু হচ্ছে যতক্ষণ পর্যন্ত 3টাতেই গিয়েছে ততক্ষণ পর্যন্ত যে দুটো পেয়েছেন এই দুটোর গুণফলই হচ্ছে আমার গসাগু। এটা বুঝতে পেরেছেন কিনা? তাহলে একই প্যাটার্নে আপনি লসাগু গসাগু বের করতে পারবেন। যেমন এটা যদি লসাগু বের করতাম আমরা আরেকটু আগাতাম, তার মানে এই কয়টা গুণ করলে এটা হবে লসাগু।
কথাটা ক্লিয়ার? আর যেহেতু গসাগু বের করবো, তার মানে এইটুকু হচ্ছে আমার গসাগু। সরি, এবার বুঝতে পেরেছেন কিনা খুব দ্রুত কমেন্টে জানা। ওকে, তাহলে আপনাদের পড়া থাকলো, সরাসরি জেনে নিন। বলেছি কত, 32 পর্যন্ত। হ্যাঁ, 32 পর্যন্ত আপনারা পারবেন। 32 পর্যন্ত পড়া থাকলো, অর্থাৎ আপনারা 73 পর্যন্ত অঙ্ক করে ফেলবেন, টোটালি 73 পর্যন্ত। আর আপনাদেরকে আমি যে কথাটা বলেছি যে আমি আমার মনে হয় যে আমি ক্লাসটা শেষ করে আমি একটু সরাসরি এসে কথা বলতেছি। আপনারা একটু মানে সরাসরি একটু মানে আমার সাথে একটু পার্টিসিপেট করবেন। তাহলে আজকে এই পর্যন্ত আমি ক্লাসটা রেখে দিচ্ছি। আবার আগামীকাল আমাদের যে মানে বীজগণিত নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।